আমরা শুরু করি। এখন এই চ্যাপ্টারটার নাম হচ্ছে চলো তড়িৎ। চ্যাপ্টারটা আসলে কি নিয়ে বলো তো? চ্যাপ্টারটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তোমাদের চারদিকে তুমি দেখবা চলো তড়িৎ। ভাই কেমনে? তুমি তোমার বাসার দিকে তাকাও। যেমন তুমি যখন যেই মোবাইলে আমার ক্লাসটা করতেছো, কিংবা হতে পারে তুমি তোমার কোনো কম্পিউটারে আমার ক্লাসটা করতেছো, হতে পারে তুমি একটু বড় লোক, তোমার বাসায় একটা এসি আছে, কিংবা আমাদের ম্যাক্সিমামের বাসায় টিভি আছে, ফ্রিজ আছে। এই সব কিছু কি এমনি এমনি চলে? হ্যাঁ, দোকান থেকে কিনে নিয়ে আসলাম, লাগাই দিলাম, চলতেছে, এরকম তো হয় না। আমাদের কানেকশন দিতে হয়, আমাদের কারেন্ট ইউজ করতে হয়, ওই মেইন লাইন থেকে তার নিয়ে এসে বাসায় কারেন্ট সাপ্লাই দিতে হয়। তার মানে এই সকল যন্ত্র চালানোর জন্য শক্তি হিসেবে কাজ করছে আমাদের ইলেকট্রিক কারেন্ট। ওই যে খাম্বার থেকে যে কারেন্ট আমরা নিয়ে আসি, সেই কারেন্ট নিয়েই আমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টারটা। অনেকেই ভয় পাও যে ভাই আমি তো তাপগতিবিদ্যা পড়িনি, স্থির তড়িৎ পড়িনি, আমি কি চলতড়িৎ বুঝবো? অবশ্যই বুঝবা, 100% বুঝবা, 1000% বুঝবা। আমার সাথে শুধু ক্লাসটা ঠিক মতো করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা শুরু করব। তার আগে তোমরা যেহেতু একদম কচি শিশু, তোমাদেরকে কিছু আইডিয়া দিই। আমাদের সকল বস্তুর মধ্যে তুমি যত বস্তু দেখছো, সব বস্তুর কিছু একটা ধর্ম আছে। যেমন তুমি মানুষের কথা চিন্তা করো, মানুষ হয় সে ছেলে হবে অথবা সে মেয়ে হবে। ঠিক তেমনি পদার্থের একটা ধর্ম আছে, যেই ধর্মকে আমরা বলি চার্জ বা আধান। চার্জ বা আধান। ভাই এটা কি জিনিস? ভাইয়া এটা একটা ধর্ম। প্রত্যেকটা বস্তুর একটা ধর্ম থাকে চার্জ বা আধান নিয়ে। তার মধ্যে চার্জ আছে নাকি তার মধ্যে কোনো চার্জ নাই। একদম কেমিস্ট্রিতে ফিরে যাব। প্রথমে আমরা একটু কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করব। তোমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো পড়ছো না ছোটবেলা থেকে? যখন তোমরা ছোট ছিলা, দুগ্ধ শিশু ছিলা, তখন থেকে তোমরা পড়েছো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এইগুলো। তো আমরা একটু জিনিসগুলো দেখি তো। প্রোটন কোথায় ছিল বলো তো? প্রোটন ছিল একদম পরমাণুর কেন্দ্রে, প্রোটন ছিল। তারপর ছিল ইলেকট্রন, ইলেকট্রন চারিদিকে ঘুরতো। তারপরে প্রোটনের সাথে থাকতো নিউট্রন, মনে আছে? এই জিনিসগুলো কি মনে আছে? আচ্ছা, তো পরমাণু সম্পর্কে যখন তোমরা পড়াশোনা করেছো, তোমরা দেখেছো নিউক্লিয়াসে থাকে প্রোটন, নিউক্লিয়াসে থাকে নিউট্রন, তার চারিদিকে গোল একটা পথে ঘুরতে থাকে, ঘুরতে থাকে ইলেকট্রন। তো তোমরা যদি একটু মাথার মধ্যে যদি একটু ঝাঁকি দাও, মাথার মধ্যে ধরে যদি এমনি একটু ঝাঁকি দাও, তোমার কিছু জিনিসপত্র মনে পড়বে। তুমি পড়েছিলা এই যে ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট বা নেগেটিভ। তুমি পড়েছিলা এই যে ভিতরে প্রোটনটা আছে, প্রোটনের মধ্যে চার্জ থাকে, প্রোটনটা পজিটিভ চার্জ যুক্ত, এবং নিউট্রনের মধ্যে কোনো চার্জই নাই। তাহলে চার্জ বা আধান এটা হচ্ছে একটা ধর্ম। একটা বস্তু কি রকম সেটা প্রকাশ করে। যেমন একজন ভালো নাকি খারাপ, একজন ছেলে নাকি মেয়ে, ঠিক তেমনি আধান বা চার্জ হচ্ছে একটা ধর্ম, যেটা কিছু কিছু বস্তুর মধ্যে থাকে, কারো কারোর মধ্যে থাকে না। যেমন নিউট্রনের মধ্যে কোনো কিছু চার্জ মার্জ কিছুই নাই, ভাই ফাঁকা। কিন্তু ইলেকট্রন এক ধরনের একটা বস্তু, প্রোটন আরেক ধরনের বস্তু। এই ধরনগুলোকে আমরা প্লাস আর মাইনাস দিয়ে আইডেন্টিফাই করি। আমরা প্রোটনকে নাম দিছি প্লাস, ইলেকট্রনকে আমরা বলতেছি মাইনাস। এর মানে দুইটা দুই রকম বস্তু। আর তুমি যদি বলতা ভাই আমরা প্রোটনকে কেন মাইনাস বললাম না, তুমি বলতে পারতা। তুমি যদি ওই 1600-1700 সালে জন্মাইতা, তুমি যদি প্রথম এটা আবিষ্কার করতা, তুমি এটাকে মাইনাস বলতে পারতা। একটাকে মাইনাস, একটাকে প্লাস। এর মানে এমন না যে প্লাস মানে এটা অনেক ভালো, মাইনাস মানে অনেক খারাপ। ভালো খারাপের কোনো বিষয় না। প্লাস মাইনাস দিয়ে বোঝায় দুইটা দুই রকমের বস্তু। বুঝতে পারতেছি কিনা? যে এই যে দুইটা যে দুই রকম, এই ধর্মটাকে আমরা বলতেছি চার্জ বা আধান। ধর্মটাকে আমরা বলতেছি চার্জ বা আধান। ওকে, দেখো, তাহলে এইটা একটা ধর্ম, যেটা কিছু কিছু বস্তুর মধ্যে থাকে। সবকিছুই তো পরমাণু দিয়ে গঠিত, সবকিছুই তো পরমাণু দিয়ে গঠিত। কাজেই এই যে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ বা প্লাস মাইনাস, এগুলো আসলে আসে এই যে পরমাণুর মধ্যে প্রোটন কিংবা ইলেকট্রন থেকে। যার মধ্যে ইলেকট্রন অনেক বেশি থাকবে, আমরা তাকে বলি এ ভাই এটা কিন্তু মাইনাস একটা জিনিস। যার মধ্যে প্রোটন অনেক বেশি থাকে, আমরা বলি ভাই এটা কিন্তু একটা প্লাস একটা জিনিস। সো প্লাসকে বলতেছি পজিটিভ, মাইনাসকে আমরা বলতেছি নেগেটিভ। এগুলোর উৎপত্তি কোথা থেকে হয়? এই প্রোটন এবং এই নিউট্রন থেকে হয়। কথাগুলো কি বুঝতে পারতেছি নাকি? কথাগুলো কি মাথার 3 ফুট উপর দিয়ে যাইতেছে নাকি মাথার ভিতর দিয়ে যাইতেছে? এইটা একটু কমেন্টে জানাইতে হবে। এটা খুবই বেসিক কথাবার্তা, তোমরা 9, 10 পড়াশোনা করছো তাই না? 9, 10 ছিল না এই চ্যাপ্টারটা? এরকম ছিল কিনা? 9, 10 পড়াশোনা করেছো। ওকে। সো এই আধান, আধান বা চার্জ যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা বলি আধান বাহক। যাদের মধ্যে আধান বা চার্জ থাকে, আমরা তাদের বলি চার্জ বা আধান বাহক। যাদের চার্জ থাকে, যাদের যাদের চার্জ থাকে, যাদের চার্জ থাকে, তাদেরকে আমরা কি বলি বলতো? আধান বাহক বা
চার্জ বাহক, আমরা বলি আধান বাহক বা চার্জ বাহক, আধান বাহক বা চার্জ বাহক। কাজেই ইলেকট্রন একটা চার্জ বাহক। কি ধরনের চার্জ বহন করে সে? নেগেটিভ চার্জ বহন করে। প্রোটন একটা চার্জ বাহক। কি ধরনের চার্জ বহন করে সে? পজিটিভ বা প্লাস চার্জ সে বহন করে। আরো কিছু থাকতে পারে না? যেমন তোমরা কি কেমিস্ট্রি নিয়ে একটু কথাবার্তা বলি, কেমিস্ট্রিতে তোমরা পড়াশোনা করেছো যে শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দৌড় মেরে চলে গেল। যেমন তোমরা পড়েছো না সোডিয়াম প্লাস আয়ন। এই তোমরা পড়াশোনা করছো নাকি পড়ো নাই? ভাই ফিজিক্স পড়াতে আইসেন, কেমিস্ট্রি টানাটানি করলে কি হয়? কেমিস্ট্রির অবস্থা তো খারাপ। না দেখো, এগুলা কিন্তু সবকিছু কানেক্টেড, সবকিছু কিন্তু বিজ্ঞান, সবকিছুর মধ্যে একটা একটা কানেক্টেড। তো ধরো সোডিয়াম প্লাস, এখানে প্লাস চিহ্নটা কেন দেওয়া হয় বলো তো? ভাই প্লাস কেন দিছে এখানে? ভালো লাগছে তাই দিছে না। প্লাস এখানে দিছে তার মানে এখানে একটা ইলেকট্রন কম, একটা ইলেকট্রন সোডিয়ামে কম আছে। এই কারণে এখানে প্রোটনের পরিমাণ বেশি বেড়ে গেছে, সোডিয়ামে একটা ইলেকট্রন কমে গেছে, মাইনাস চার্জ একটা তার চলে গেছে। কাজেই এখানে প্রোটনের পরিমাণটা বেড়ে গেছে, একটা বেশি প্রোটন আছে। প্রোটন মানেই প্লাস, যেহেতু প্লাস বেশি আছে কাজে এই সোডিয়াম পুরাটাকে আমরা বলি প্লাস। তাহলে সোডিয়াম প্লাস এইটা কিন্তু একটা আধান বাহক, এইটা কিন্তু একটা আধান বাহক। একইভাবে হাইড্রোজেন প্লাস এইটাও একটা আধান বাহক। একইভাবে যদি একটা তোমরা পড়েছো না সিএল মাইনাস, সিএল মাইনাস কেন দেয়? ভাই এটা ভালো লাগছে তাই দেয়, ভাল লাগে নাই। এখানে একটা ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন নেগেটিভ না, তাহলে নেগেটিভ বেশি আছে তাই এখানে মাইনাস দিছে। সো ক্লোরিন এটাও কিন্তু আধান বাহক। সো যখন কোনো একটা জায়গা থেকে, কোনো একটা জায়গা থেকে আধান বাহক বা চার্জ বাহক এরা দৌড়াদৌড়ি করতেছে, বুঝছো? একটা ধরো রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আধান বাহকরা দৌড়াদৌড়ি করতেছে, তারা ফ্লো হচ্ছে বা তারা দৌড়াচ্ছে, গতিশীল অবস্থায় আছে। এইটাকে আমরা বলি কারেন্ট, এইটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। বাংলায় বলা হয় তড়িৎ প্রবাহ, ইংলিশে বলা হয় ইলেকট্রিক কারেন্ট, বা শুধু কারেন্ট বললেই বুঝে নেবে সবাই। কাজেই আধান বাহকের কন্টিনিউয়াস ফ্লো, কন্টিনিউয়াস ফ্লো মানে এই আধান বাহকগুলো কন্টিনিউয়াসলি দৌড়াদৌড়ি করবে, কন্টিনিউয়াসলি গতিশীল থাকবে, সব সময় গতিশীল থাকবে। একটু গতিশীল হলো, থেমে গেল, একটু বিশ্রাম নিচ্ছে, আবার গেল, এমন না, কন্টিনিউয়াস হইতে হবে, অল টাইম হইতে হবে। এই অল টাইম যদি আধান বাহকরা কোন একটা জায়গাতে দৌড়াদৌড়ি শুরু করে, গতিশীল অবস্থা থাকে, সেটাকে আমরা বলি কারেন্ট। কারেন্টকে আমরা বাংলায় কি বলছি বলো তো ভাইয়া? কারেন্টকে আমরা বাংলায় বলছি তড়িৎ প্রবাহ। কারেন্টকে বাংলায় বলছি তড়িৎ প্রবাহ। এই প্রবাহকে ইংলিশে বলে কারেন্ট, তড়িৎকে বলে ইলেকট্রিক। তো ইলেকট্রিক কারেন্ট বা সংক্ষেপে এটাকে বলে কারেন্ট। বুঝছি নাকি বুঝি নাই বলো? এখানে দেখো একটা ধরে নিতে পারো এটা একটা ইলেকট্রন, যে কোনো আধান বাহক হতে পারে, এটা হাইড্রোজেন হতে পারে, সোডিয়াম হইতে পারে, ক্লোরিন হইতে পারে, কিংবা এইটা একটা পরমাণুর মধ্যে ধরো ইলেকট্রন বেশি আছে, ওই পরমাণুটা একটা আধান বাহক, কিংবা হতে পারে এটা শুধু একটা ইলেকট্রন। মনে রাখবা, আমরা যখন এই চ্যাপ্টারটা পড়াশোনা করি আমরা কোন বাহকটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলি? আমরা এইখানে আধান বাহক বলতে মূলত, আধান বাহক বলতে মূলত আমরা ইলেকট্রনকে বুঝাবো। ইলেকট্রনের উপর একটা মাইনাস চিহ্ন দেই কেন জানো? কারণ ওই যে ইলেকট্রন তো নেগেটিভ, এই জন্য ই লেখে, ই মানে ইলেকট্রন, একটা মাইনাস দিই, মানে ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ বা মাইনাস চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে আমরা মূল আধান বাহক ধরে এই চ্যাপ্টারে কথাবার্তা বলবো। আমরা ইলেকট্রনকে কেন ধরতেছি ভাই? আমরা প্রোটন টোটনকে কেন ধরি নাই? প্রোটন কি দোষ করছে ভাই? প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। ভাই আপনারা তো সারাদিন খারাপকেই তোষামোদ করতেছেন, ভালোকে সুযোগ দিচ্ছেন না, প্রোটনকে একটা সুযোগ দেন, প্রোটন নিয়েও আলোচনা করেন, একটু হাইড্রোজেন একটু সোডিয়াম এগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনা আমরা করতাম, আমরা করতে চাচ্ছি না এমন না, কিন্তু তোমরা খেয়াল করে দেখবা তোমরা বাসা বাড়িতে যখন খাম্বা থেকে কারেন্ট নিয়ে আসো, কেমনে নিয়ে আসো? তার দিয়ে নিয়ে আসো না? দেখবে একটা চিকন তার দিয়ে নিয়ে আসো না? তারপরে তোমরা এই যে ফোন চার্জ দাও, ফোনের পিছনে চার্জারটা ঢুকাও তোমরা, তো এই চার্জারটা কি এখন তার না? তুমি এই তারটা কাটবা, তার কাটলে তুমি দেখবা ভিতরে কপার পাবা কিংবা অন্য ধাতু পাবা। তো ধাতু, ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়। কেন হয় জানো? যেমন ধরতে পারো এটা একটা তার, এটা একটা কারেন্টের তার, এটার মধ্যে দিয়ে আধানরা দৌড়াদৌড়ি করবে। আমার এমন একটা জিনিস নিতে হবে, যদি আমি কারেন্ট পাইতে চাই, কারেন্ট মানে কি ভাই? কারেন্ট মানে আধানগুলো দৌড়াদৌড়ি করবে। আচ্ছা, তো তোমার এমন একটা জিনিস লাগবে যেটার মধ্যে দিয়ে আধান যাইতে পারে। আমি এইখানে একটা ইলেকট্রন ধরে ছেড়ে দিলাম, ইলেকট্রনটা তোমার কাছে যাইতে পারবে না, কারণ বাতাসের মধ্যে দিয়ে ইলেকট্রন ঠিক মতো যাইতে পারে না। তো
তো আমার একটা রাস্তা লাগবে যেটার মধ্যে দিয়ে ইলেকট্রন হোক বা যে কোনো আধান হোক তারা খুব সুন্দর মতো যাইতে পারবে, এমন একটা জিনিস আমার লাগবে। তার বা ধাতু হচ্ছে এরকম সুন্দর কিছু জিনিস যার মধ্যে দিয়ে আধান যাতায়াত করতে পারে। এই জন্য কিন্তু আমার কারেন্টের ওই যে সকেট থেকে একটা তার নিয়ে এসে তোমার যে কোনো জায়গায় কানেকশন দিতে হয়। এমনি এমনি কিন্তু আসে না যে উড়ে উড়ে চলে আসলো, উড়ে উড়ে আসে না, একটা পরিবাহক দিয়ে কানেক্ট করতে হয়। এই যে তারগুলো, এটাকে আমরা বলি পরিবাহক। এটাকে আমরা কি বলি বলো? এটাকে আমরা বলি পরিবাহক। তোমরা 9-10-এ পড়ছো এগুলা, এগুলাকে আমরা বলছি পরিবাহক। পরিবাহক কোনটা হতে পারে? পরিবাহক ইউজুয়ালি আমরা যে তামা বা সীসা বা সোনা এগুলো ইউজ করি। সোনা তো এত টাকা তো আমাদের হয় নাই, আমরা তামা ইউজ করি, মেইনলি কপার ইউজ করি। তো কপার গুলাই বেশি ইউজ করা হয় এখানে, বুঝছো? কপার গুলা বেশি ইউজ করা হয়। তোমার তার কাটবা দেখবে কপার থাকে। এখন কপার ভাই কেমনে পরিবহন করে? আবার কেমিস্ট্রিতে ঢুকবো, একটু মুখে মুখে বলে দিই। কপারের শেষ কক্ষপথে ইলেকট্রন গুলো অনেক হালকা অবস্থায় থাকে। ওই ইলেকট্রন গুলোকে কেউ গুনে না, কেউ ভালোবাসে না। ইলেকট্রন গুলো সহজে বের হয়ে চলে যেতে পারে। তো ইলেকট্রন বের হয়ে চলে যাচ্ছে, ওটাকে আমরা বলতেছি মুক্ত ইলেকট্রন। তাহলে আমরা কথা বলতেছিলাম যে তারগুলা কেন পরিবহন করে, এই যে আকাশ বাতাস কেন পরিবহন করে না? কারণ তারগুলা হয় ধাতুর। ধাতুর শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে, দেখছো না তোমরা? একটা দুইটা ছোট ছোট অল্প অল্প ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন গুলোকে আমরা বলছি মুক্ত ইলেকট্রন। মুক্ত কেমনে ভাই? কারণ এগুলো সহজেই বের হয়ে চলে যায়। এদেরকেও ভালোবাসে না, আর সহজে শেষ কক্ষপথ থেকে বের হয়ে চলে যায়। বের হয়ে ওই তারের মধ্যে দৌড়াদৌড়ি করা শুরু করে। তো আমি এমন একটা পরিবাহক নিব যেইটা কপার বা ধাতুর তৈরি, যেটার মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন থাকবে। এই মুক্ত ইলেকট্রনগুলোকে আমি গতিশীল করব, তাহলে আমি কারেন্ট পাবো। সো আমার যদি কারেন্ট পেতে চাই তাহলে আমার লাগবে একটা পরিবাহক। সেই পরিবাহকে থাকবে অনেকগুলো এই মুক্ত ইলেকট্রন, হাজার হাজার কোটি কোটি ইলেকট্রন। এই ইলেকট্রনগুলোকে আমি গতিশীল করব। এখন ইলেকট্রন তো আধান বাহক, এরা যদি গতিশীল হয় তাহলেই তো আমি এখান থেকে কারেন্ট পাই যাইতেছি। বুঝছি নাকি বুঝি নাই বলো? ভাই নিকেল জিঙ্ক কেন নেই না? নিকেল জিঙ্কও ব্যবহার করতে পারতা, তোমার ধরো অনেক টাকা, তুমি সোনাও ব্যবহার করতে পারতা। কিন্তু আমাদের তো টাকা পয়সা কম, কপার মার্কেটে পাওয়া যায় সহজে, এই জন্য কপার ইউজ করি। মানে আমাদের টাকা পয়সার দিকে একটু তাকাইতে হবে না? তোমার ইচ্ছা করলো তুমি জিঙ্ক বানাইলা, জিঙ্কের তুমি একটা তার বানাইছো, সমস্যা নেই। কিন্তু টাকা পয়সা খরচ হবে বেশি, তো মেলা টাকা, কোটি কোটি টাকা ভাই আমার বানাইতে হবে, সমস্যা নেই। আইফোন যারা চালায়, বুঝছো, যদি নিজেও চালাই, বাট আইফোন যারা চালায় কিংবা ধরো দামি দামি ফোন যেগুলো থাকে সেগুলোর আইসির মধ্যে প্রচুর পরিমাণ সোনা দেওয়া থাকে। কারণ সোনা খুব ভালো পরিবাহক, বুঝছো? কিন্তু সবাই তো আর বাসা বাড়িতে সোনা ব্যবহার করতে পারবে না। দোকানে যা তুমি 2 ভরি সোনা কিনে আনলা, 2 ভরি সোনা কিনে আনে খাম্বা থেকে ফ্রিজের লাইনে কানেকশন দিলা, তো তোমার ফ্রিজের থেকে ওই তারের দাম বেশি। সমস্যা নেই, এটা একটা সমস্যা। তো রাতে বেলা দেখবা তার চুরি হয়ে গেছে। এই জন্য আমরা কপার টপার ইউজ করি, বুঝছো? তো আমরা দেখছি আমরা কারেন্ট সম্পর্কে বুঝে গেছি ভাই, একদম ক্লিয়ার হয়ে গেছে ভাই, একদম বুঝতে পারছি। আপনার পরের টপিকে জানতে তো পেছাল পাইরেন না, তাই না? মনে মনে এটাই বলতেছো আমাকে। দেখো আমার আরো কিছু কথা আছে। পরিবাহকের মধ্যে দিয়ে একটা ইলেকট্রন ধরো প্রবাহিত হবে। এই যে এইটা, এইটা হচ্ছে একটা ইলেকট্রন ধরো। এই যে এই জিনিসটা হচ্ছে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা পরিবাহিত হবে, সাই করে চলে গেল, চলে গেল, চলে গেল, আর কিছু নাই। তাহলে এটা কি কারেন্ট হবে? হয় কিছুক্ষণের জন্য কারেন্ট হবে, যে একটা ইলেকট্রন চলে গেল, শেষ। ওই ইলেকট্রন তো চলে গেছে, আর কিছু নাই, এখন ফাঁকা পড়ে আছে। এইটাকে কিন্তু আমরা কারেন্ট বলবো না। এইটাকে আমরা কারেন্ট বলবো না। কারেন্ট কখন হবে? কারেন্ট অবশ্যই কন্টিনিউয়াস ফ্লো হইতে হবে। কারেন্টের ফ্লো অবশ্যই কন্টিনিউয়াস হইতে হবে। তো ধরো আমি তোমাকে বললাম পরিবাহকের মধ্যে কোটি কোটি ইলেকট্রন আছে। তো এই কোটি কোটি ইলেকট্রন সবাই ধরো লাইন ধরে যাতায়াত করতেছে। ওই যে তুমি দেখবা মার্চ করে না, 1 2 3 4, তো সবাই ধরো একটা একটা করে যাতায়াত শুরু করতেছে। তো তুমি দেখবা এখানে সব সময়, সব সময় ইলেকট্রন যাইতেই আছে, একটা যাচ্ছে আরেকটা আসতেছে, একটা যাচ্ছে আরেকটা আসতেছে। এইটাকে আমরা বলতেছি কারেন্ট। এইটাকে আমরা বলতেছি কারেন্ট, বা আরো ভালো মতো বলতে পারো ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন পদার্থবিজ্ঞানের তোমাকে কিছু জালিয়াতি তোমাকে শোনাই। জালিয়াতিটা কিরকম? মানুষজন আগে নেগেটিভ চার্জ বুঝতো না। তারা মানে এত কনসেপ্ট তাদের কাছে ছিলই না। তুমি যে এই 20 মিনিটে যত কিছু বুঝে ফেলছো, মানুষজন এত কিছু জানতোই না, আবিষ্কারই হয় নাই। তাদের মধ্যে একটা ভুল ধারণা ছিল। তারা কারেন্ট তো বুঝতো, তারা বুঝতো যে কারেন্ট আছে, এর মধ্যে কারেন্ট আছে, এটা দিলে লাইট জ্বলে, এটা দিলে এই হয় ওই হয়। বাট ইলেকট্রন যাইতেছে এটা তারা বুঝতো না, ইলেকট্রন আবিষ্কারই হয়নি তখন। তো মানুষজন মনে করতো যে পজিটিভ চার্জ মনে হয় দৌড়াদৌড়ি করতেছে। তারা চিন্তা করছিল যে মনে হয় পজিটিভ চার্জ দৌড়াদৌড়ি করতেছে। তো এখান থেকে ইলেকট্রন পাশে চলে যাচ্ছে, তাহলে এই পাশে ইলেকট্রন কমে যাচ্ছে, ওইদিকে ইলেকট্রন বেড়ে যাচ্ছে। বাট ওরা তো আর এটা জানতো না যে ইলেকট্রন বলে কোনো কিছু আছে। ওরা মনে করছে যে এই দিকে পজিটিভ চার্জ কমে যাচ্ছে, এই দিকে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। বুঝছো? কিন্তু এখানে অনেকগুলো প্রোটন ছিল, অনেকগুলো ইলেকট্রন ছিল। প্রোটন তো আর চলাচল করতে পারতেছে না, ইলেকট্রন গুলো তো মুক্ত অবস্থায় আছে, ইলেকট্রন দৌড়াদৌড়ি করতেছে।
এখন এই যে বিজ্ঞানীগুলো তো ইলেকট্রন চিনি না, এরা মনে করছে এখানে অনেক প্রোটন আছে, পজিটিভ চার্জ আছে, এখানে অনেক ইলেকট্রন আছে। তো ধরো আমি তো জানি যে ইলেকট্রনগুলো চলে গেছে এখান থেকে, তো এখানে ইলেকট্রন কমে গেছে। তো তারা দেখলো কি রে, এখানে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে এমনি, তার মানে এখানে মনে হয় ওই দিক থেকে পজিটিভ চার্জ আসতেছে। তো তারা প্রথমে কি হিসাব করছে, তারা কারেন্ট, আমরা তো দেখতেছি যে কারেন্ট যাচ্ছে ইলেকট্রন এদিক থেকে এই দিকে, বাট এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। বাট আদিম যুগে মানুষজন এই দিকটা বুঝতে পারে নাই, তারা মনে করছে এদিক থেকে মনে হয় প্রোটন এইদিকে আসতেছে। তো এইটা তখনই শুরু হয়েছে, তখন থেকে এখনো ঠিক আছে যে ইলেকট্রন যেদিকে যায় তার উল্টা দিককে আমরা কারেন্ট বলি। অনেক সময় অনেকে বুঝে না যে ভাই ইলেকট্রন যাচ্ছে একদিকে, কারেন্ট উল্টা দিকে কেন। ওই বহু যুগ আগে মানুষজন কিছু ভুলভাল হিসাব নিকাশ করছে, যার প্রায়শ্চিত্ত আমরা এখনো দিই। তারা কারেন্টের দিক উল্টা হিসাব করছে, ভুল করছে, এটা তো অবশ্যই ভুল করছে, কিন্তু তারা এই উল্টা দিক হিসাব করে অনেক গবেষণা করে ফেলছে, অনেক কিছু বানায় ফেলছে, অনেক হিসাব নিকাশ করে ফেলছে। তো আমি যদি আজকে কারেন্টের দিকটা উল্টায় দেই, সঠিক করতে চাই, আমাকে অনেক কিছু চেঞ্জ করা লাগবে। তো তাতে মানুষ বলতে থাক সমস্যা নেই, একটা ভুল তো করছে, ধরে নিচ্ছি কারেন্ট উল্টা দিকে। তো ইলেকট্রন যায় যেদিকে, কারেন্ট ধরা হয় তার উল্টা দিকে। কারেন্টকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই মানে হচ্ছে কারেন্ট। যেখানে দেখবা আই লেখা, আই মানে হচ্ছে কারেন্ট। আমার যদি আধান বাহকের পরিবহন ঘটে, কন্টিনিউয়াস সবসময় পরিবহন ঘটে, সেটাকে আমরা বলি কারেন্ট। যদি না থাকে আমরা সেটাকে কারেন্ট বলবো না, আমরা অন্য কিছু বলবো। ধরো আমরা বললাম মিসকা শয়তান, কারেন্ট হবে না, অন্য কিছু হবে এটাতে। আচ্ছা, ঠিক আছে। এবার বলো, ধরো একটা তারের মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, একটা তারের মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে। একটা ধরো ফাঁকা একটা তার, আমি একটা তার ছিঁড়ে নিয়ে সেখানে বসাইছি, এটার মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে। তোমাকে বলছে এই ইলেকট্রনগুলো কি স্থির নাকি গতিশীল? তুই বলবা ভাই আপনি কি কিছু খায়াটায় আইছেন নাকি, এই ইলেকট্রন গুলা তো স্থির অবস্থাতেই থাকবে। একটা খালি একটা তার এখানে পড়ে রয়েছে, এই তারের মধ্যে কারেন্ট মারেন্ট কিছু নাই, ধরো তার ছিঁড়ে রাস্তায় পড়ে আছে, এখানে কোনো কারেন্ট টারেন্ট আমি কিছুই দেখতেছি না, তার মানে তো এখানে কোনো পরিবহন নাই, এটা তো গতিশীল না, এটা তো স্থির অবস্থায় আছে। হতে পারে, নাও হতে পারে। হতে পারে, হতে পারে, যেমন ধরো এটা একটা তার, হতে পারে যে একটা তার, ধরো ধরো এই যে একটা তার, হ্যাঁ, এইটা একটা বিশাল বড় তার, ওইটাই আমি একটু বড় করে আঁকাইছি, হ্যাঁ আর কিছুই না, ওটাকে একটু বড় করে আঁকাইছি। এই তারের মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে। তো ধরো এই যে এইটা একটা ইলেকট্রন, এইটা একটা ইলেকট্রন, এইটা একটা ইলেকট্রন, এইটা একটা ইলেকট্রন। এখন তুমি বলতেছো ভাই তারটা তো ফাঁকা অবস্থায় পড়ে আছে, ইলেকট্রন গুলো তো স্থির, যদি ইলেকট্রন গতিশীল অবস্থা থাকতো তাহলে তো ভাই আমি কারেন্ট পাই যেতাম। যদি আমি কারেন্ট পাই যাইতাম তাহলে তো ভাই যে কোনো একটা জায়গা থেকে তার বের করব, এই দুইটা তার লাইটের মধ্যে লাগাবো, লাইট জ্বলতে শুরু করবে, এমন তো হয় না, কারণ তারে তো কারেন্ট নাই। থাকতে পারে, দেখো এই যে ইলেকট্রন গুলো, হয়তোবা কিছু ইলেকট্রন এই দিকে দৌড়াদৌড়ি করতেছে, আমি বললাম না ইলেকট্রন গুলো মুক্ত ইলেকট্রন, তারা সারা ধাতুর মধ্যে দৌড়াদৌড়ি করে বেড়ায়, তাহলে ভাই সবসময় তো কারেন্ট পাওয়ার কথা, পাই না কেন? কারণ কিছু ইলেকট্রন ধরে গেছে এই দিকে, কিছু ইলেকট্রন ধরে গেছে এই দিকে, কিছু ইলেকট্রন গেছে এই দিকে, আবার কিছু ইলেকট্রন গেছে এই দিকে। আবার ধরো এইদিকে একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন ধরাবার গেছে এই দিকে, এই দিকে একটা চিপার মধ্যে একটা ইলেকট্রন আছে, ওটাও ধরে গেছে এই দিকে। তো তুমি একদম হিসাব করো ওভারঅল, কিছু ইলেকট্রন এদিকে যায়, কিছু ইলেকট্রন এদিকে যায়, কিছু উপরে যায়, কিছু নিচে যায়, একটা আইসোলেটেড বা একটা মুক্ত একটা তারের মধ্যে। তো ওভারঅল হিসাব করলে এদের মধ্যে ইলেকট্রনদের যে অ্যাভারেজ বেগ থাকে, হ্যাঁ, যে অ্যাভারেজ যে ভেলোসিটি থাকে, অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে অ্যাভারেজ গতি বা গড় গতি, অ্যাভারেজ যে ভেলোসিটি, এইটা আসলে জিরো হয়ে যায়, গড় গড় করলে জিরো হয়ে যাবে। তুমি তার একটা ইলেকট্রন দেখবে না, ও মা গো একটা ইলেকট্রন এর সুন্দর মতো যাচ্ছে, এখানে কারেন্ট আছে না, তোমার তো পুরো তারটা দেখা লাগবে। পুরো তারের মধ্যে কিছু যাচ্ছে এইদিক এইদিক এইদিকে, আবার এইদিকেও যাচ্ছে, সব দিকেই ইলেকট্রন গতিশীল। তো তুমি অ্যাভারেজ করবা, অ্যাভারেজ করলে তুমি দেখবা তোমার জিরো আসতেছে। যেহেতু বেগ জিরো আসে, গতি নাই, অ্যাভারেজে গতি নাই, হইতে পারে এখানে একটু কারেন্ট আছে, এখানে আবার অন্যদিকে একটা, এখানে আবার এদিক, এখানে আবার ধরো এইদিক, অ্যাভারেজ করলে জিরো আসে। এই জন্য এইখানে, এইখানে কোনো কারেন্ট তুমি পাবা না, কোনো কারেন্ট তুমি পাবা না, নো কারেন্ট, তুমি কোনো কারেন্টই পাবা না এখানে। এইখানে কোনো কারেন্টের দিক দিকা নাই, নাই কিছুই নাই, কোনো কারেন্টের চিহ্ন এখানে নাই। বাট ইলেকট্রন কিন্তু গতিশীল, সো খুল গতিশীল হলেই হবে না, একটাকে দৌড় মারলো এইদিক, একটা দৌড় মারলো এইদিক, লাভ নাই, সবার যেতে হবে একদিকে, সবার একই দিকে গতিশীল হইতে হবে, তখনই আমি কারেন্ট পাবো। কাজে কারেন্ট পেতে হলে, কারেন্ট যদি পেতে হও, পেতে চাও, তড়িৎ প্রবাহ পেতে চাইলে, আমি লিখে দিচ্ছি, তড়িৎ প্রবাহ পেতে চাইলে, তড়িৎ প্রবাহ তখনই হবে, তড়িৎ প্রবাহ তখনই হবে যখন ইলেকট্রনগুলো নির্দিষ্ট দিকে,
নির্দিষ্ট দিকে একসাথে গতিশীল হবে। এই তো ভাই, এবার আপনি একটা কথার গন্ধ কথা বলতেছেন, গতিশীল হবে। কাজেই ইলেকট্রন গতিশীল হলেই যে পাওয়া এমন না, তারা সবাই সিঙ্ক্রোনাইজলি দলবদ্ধভাবে কাজ করা লাগবে। বিশৃঙ্খল ভাবে অবস্থা হলে কিন্তু কোনো কিছু এখানে ঘটবে না, কোনো কিছু এখানে ঘটবে না। বুঝছি? বা এটাকে নেট গতি নাকি গড়? ওই নেট মানেই গড়, বুঝছো? নেট গতি এটা, বুঝছো? ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, ভেরি গুড। তাহলে এইটা কিন্তু মাথার মধ্যে রাখতেই হবে ভাই। তুমি সবাইকে ভুলে যেতে পারো, তুমি তোমার প্রেয়সীকে ভুলে যেতে পারো, কিন্তু তুমি এটাকে ভুলতে পারবা না। ঠিক আছে? ওকে, এবার আসো, এবার আসো। তাহলে ভাই একটা ফাঁকা যদি একটা তার পড়ে থাকে রাস্তার মধ্যে, ওইটা ধরলে আমার কারেন্টের শক লাগার কোনো সম্ভাবনা নাই, কারণ ইলেকট্রন গতিশীল কিন্তু সবাই বিশৃঙ্খল ভাবে গতিশীল, কেউ একই দিকে গতিশীল না। ওকে, এবার আসো। আধান সম্পর্কে আমরা পড়াশোনা করছি। এখন আধান তো ইলেকট্রন হইতে পারে ছোট, আবার আধান তো অনেক বড়ও হইতে পারে। যেমন ধরো আমিও একটা আধান বাহক হইতে পারি। ধরো তুমি আমাকে পছন্দ করো না, তুমি মনে করো এই শালা পারভেজ জনক ভালো লাগে না, তুমি আমাকে ধরছো, ধরে ইনজেকশন দিয়ে আমার মধ্যে অনেকগুলো ইলেকট্রন ভরে দিছো। ধরো এদিক দিয়ে কিছু ইলেকট্রন দিছো, এদিক দিয়ে দিছো, পেটের মধ্যে কিছু দিছো, মাথার মধ্যে কিছু দিছো, পায়ের মধ্যে কিছু দিছো, সারা বডিতে ইলেকট্রন ভরে দিছো। তাহলে আমার সারা শরীরে ইলেকট্রন অনেক বেশি। ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে তো নেগেটিভ চার্জ। তাহলে আমার সারা শরীরে নেগেটিভ চার্জ বেশি। তাহলে আমি একটা আধান বাহক না? আমার মধ্যে অনেক নেগেটিভ চার্জ, আমি একটা আধান বাহক। কাজে আমি দৌড়াদৌড়ি করলে কিন্তু কারেন্ট হবে, বুঝছো? সাবধানে থেকো। আমি দৌড়াদৌড়ি করলেও কিন্তু কারেন্ট হবে। কিন্তু আমরা যখন এই চ্যাপ্টারটা পড়ি, আমরা সবকিছুকে বিন্দু আধান চিন্তা করব। আমরা সবকিছুকে ছোট একটা আধান চিন্তা করব, বিন্দু আধান সম্পর্কে চিন্তা করব। তুমি গরু, মহিষ, ছাগল যে কোনো কিছুকে আধানে তৈরি করে, যে কোনো কিছুর মধ্যে আধান দিয়ে সবকিছু তৈরি হবে বাবা। কিন্তু ওটা আসলে প্র্যাকটিক্যাল হবে না, বাস্তব হবে না ওইটা। সো বাস্তবে আমরা যখন কথাবার্তা বলি, কাজ করি, আমরা ইলেকট্রন নিয়ে তো কথাবার্তা বলি। তো আমরা এই সবকিছুকে বিন্দু বা ছোট হিসাবে চিন্তা করব। এই চ্যাপ্টারে আমরা যত আধান নিয়েই কথা বলবো, সবগুলো আধানকেই বিন্দু হিসাব করব, সবগুলো আধানকেই বিন্দু হিসাব করব। এই সংজ্ঞাটা একটু খেয়াল করো। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে আধানটি যদি খুবই ছোট হয়, খুব ছোট, পিচ্চি, একদম নান্না মুন্না, তাহলে সেটাকে আমরা একটা বিন্দুর ন্যায়, মানে পিচ্চি একটা বিন্দুর মতো চিন্তা করতে পারি, সেটাকে আমরা বলি বিন্দু আধান। এই চ্যাপ্টারে আমরা বিন্দু আধান নিয়ে কথাবার্তা বলি। ওকে? ওকে। যদি একটা বস্তু বড় হয়ে যায়, ধরো বিন্দু আধান, এই যে বিন্দু হওয়ার কথা, বস্তুটা হয়ে গেছে এত বড়, ভাই আমি তো ফাঁসে গেছি, বস্তুটা তো অনেক বড়, এখন আমি কি করব? তাহলে তুমি চিন্তা করে নিবা, তুমি চিন্তা করে নিবা, ধরো বস্তুটা এত বড়, বস্তুটা একটা ভর কেন্দ্র আছে না? বলো তো, এর ভিতরে কেন্দ্রে একটা ভর কেন্দ্র আছে না? ভর কেন্দ্র পড়ছো না? ভর কেন্দ্র, ভর কেন্দ্র আছে না? কাজ শক্তি ক্ষমতায় পড়ছো, ভর কেন্দ্র। তুমি ধরে নিবা সমস্ত চার্জ এই ভর কেন্দ্রে আছে, এবং এইটা হচ্ছে একটা বিন্দু চার্জ। কাজেই বস্তুর সকল চার্জকে তুমি ভর কেন্দ্রে কনসিডার করে নিতে পারবা, কনসিডার করে একটা বিন্দু চার্জ হিসাব করতে পারবা, বিন্দু চার্জ হিসাব করতে পারবা। সো ধরো জিনিসটা হচ্ছে এরকম, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, বিশাল বড় বড় বস্তু, বুঝছো? বিশাল বড় বড় বস্তু। তুমি ধরে নিবা এর মধ্যে সকল চার্জ এর ভর কেন্দ্রে আছে, এর মধ্যে সকল চার্জ এর ভর কেন্দ্রে আছে। তাহলে যদি বলি এই দুইটা চার্জের দূরত্ব কত, তুমি তখন এই ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্রের দূরত্ব হিসাব করবা। বুঝছো? তুমি এই সকল বস্তুকে এই ভর কেন্দ্রে চিন্তা করবা। ধরবা এই যে ভর কেন্দ্রে ছোট্ট একটা বস্তু আছে, যার চার্জ এই বস্তু চার্জের সমান। এটা হচ্ছে একটা, মানে কি বলবো, টেকনিক। বুঝছো? এটা টেকনিক। আমরা যা শিখবো সবকিছু বিন্দু আধানের জন্য শিখবো। যদি বড় বস্তু হয়ে যায়, বিন্দু আধান বানায় ফেলবো, হিসাব নিকাশ একই আসবে। এখন তোমাদের আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, প্লিজ মাইন্ড দিও না, একটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে আধান বা চার্জ, এটার একটা একক আছে, এটার একক, এটার একক হচ্ছে কুলম্ব। কি বলতো? এটার একক হচ্ছে কুলম্ব, এটার একক হচ্ছে কুলম্ব। তোমরা হয়তোবা পড়ছো একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। পড়ছো? কুলম্ব পড়ছো, সি মানে হচ্ছে কুলম্ব। কুলম্ব একটা এসআই একক। সো একটা জায়গায় কতটুকু চার্জ আছে মাপা লাগবে না? না মাপলে হবে? ভাই ওখানে চার্জ আছে, কত চার্জ আছে জানা লাগবে তো আমার। তো মাপার জন্য আমরা একটা একক ইউজ করি, যেটাকে বলা হয় কুলম্ব। ঠিক আছে? কুলম্ব। ধরো 10 কুলম্ব বললাম, তাহলে একটা পরিমাপ প্রকাশ পাইলো যেখানে কতটুকু চার্জ আছে। বললাম ধরো -10 কুলম্ব, তাহলে এখানে চার্জ আছে এবং এই চার্জটার পরিমাণ হচ্ছে 10, এবং এটা হচ্ছে মাইনাস। এটা প্লাস নাকি মাইনাস সেটা বলে দেওয়া লাগে। ঠিক আছে? যদি কিছু দেওয়া না থাকে তাহলে ধরে নিই আমরা প্লাস, আর মাইনাস হলে অবশ্যই মাইনাস কিন্তু দেওয়া লাগবে। তুই বলতে পারবে না ভাই ওখানে 10 কেজি চার্জ আছে। ভাই কেজি তো চার্জের একক না, কেজি হচ্ছে ভরের একক, তো চার্জের একক লাগবে। তুমি বলতে পারবে না যে ভাই এখানে 10 মিটার চার্জ আছে, 10 মিটার আধান আছে। মিটার তো দৈর্ঘ্যের, চার্জের একটা একক লাগে, সেটাকে আমরা বলতেছি কুলম্ব। তুই বলতে পারবা এখানে 10 কুলম্ব চার্জ আছে, 20 কুলম্ব চার্জ আছে, 1 কোটি কুলম্ব চার্জ আছে, 1.66 ইন্টু 10⁻⁻19 কুলম্ব চার্জ আছে।
কুলমে প্রকাশ করা যাবে। কুলম হচ্ছে একটা এসআই একক। তুমি খেয়াল করবা যে তুমি যদি লাইটের দুই মাথায়, তুমি দেখো, তুমি যদি একটা লাইট নিছো, আমি জানি না তোমরা ছোটবেলায় করছো কিনা, আমি ছোটবেলায় করতাম। ওই যে বিয়ে বাড়িতে দেখবা এরকম ছোট ছোট লাইট দিয়ে অনেক সুন্দর করে সাজাইতো। তো আমি একটু আবার একটু একটু বদমাশ ছিলাম, না একটু না ভালোই বদমাশ ছিলাম। তো বিয়ে বাড়িতে যখন বিয়া শেষ হয়ে যাইতো, তখন আমি একটা করে লাইট ছিঁড়ে নিয়ে চলে আসতাম। ভালো কাজ না, অবশ্যই খারাপ কাজ, বাট ছোটবেলায় আমার অনেক অনেক ফ্যাসিনেশন ছিল। আমার ইলেকট্রিক্যাল নিয়ে পড়ার অনেক ফ্যাসিনেশন ছিল। তো এই লাইটগুলো তো আসলে কোথাও কিনতে পাওয়া যেত না, হয়তো বা পাওয়া যেত, আমি তো পারতাম না, আমি তো ছোট ছিলাম। তো ওই বিয়ে বাড়িতে বিয়ে শেষ হয়ে গেলে ওই যে লাইট টাঙায় রাখতো না, তো আমি প্রথম প্রথম কি ভাবছিলাম, যে আমি একটা তার ছিঁড়ে নিয়ে চলে যাই, একটা লাইট ছিঁড়ে নিয়ে চলে যাই, বাসায় নিয়ে যাবো, সুন্দর মতো জ্বলবে, ভালো লাগবে দেখতে। তো তার ছিঁড়ে নিতাম, আমি আবার জানতাম না যে একটা তার ছিঁড়লে পুরা তারের, মানে একটা লাইট ছিঁড়লে ওই পুরা তারের লাইট অফ হয়ে যায়, এটা আমি জানতাম না। ছিঁড়ছি, অফ হয়ে গেছে গা, কট খেয়ে গেছি, মাফ টাফ চেয়ে চলে আসছি। বাট ওই লাইটটা আমার কাছে ছিল। আমি বাসায় নিয়ে এসে কি করি, আমি এইখানে একটা তার লাগাই, এখানে একটা তার লাগাই, রাখে দিই, জ্বলে না। পরে আমার মনের মধ্যে আসলো, আচ্ছা কারেন্টের লাইন দিতে হবে। তো আমি কি করছি, আমি ওই যে ফ্রিজের প্লাগ খুইলা এই দুটা তার ওর মধ্যে ভরছি, লাইট ফাইটাই গেছে গা। তারপর আমাকে একজন বললো যে ভাই এমনি হবে না, তুমি একটা ব্যাটারি নাও, পুরাতন ফোনের ব্যাটারি নিবা, ওই ব্যাটারি তুমি কানেকশন দিবা, তাহলে দেখবা ভালো মতো জ্বলবে। তো পরে আমি, আমার আম্মুর একটা নকিয়া ফোন ছিল, তো নকিয়া ফোনটা খুলে ফেলাইছি, খুলে ফেলায় ব্যাটারিটা বের করছি, ব্যাটারির সাথে কানেকশন দিছি, বুঝছো, ব্যাটারিতে তুমি দেখবা যেরকম পজিটিভ নেগেটিভ থাকে, কানেকশন দিছি, এখন দেখি এটা জ্বলতেছে, আমি তো খুবই খুশি, আরে সব না জ্বলতেছে। তখন আমি জানতাম না ব্যাটারি দিয়ে কেন জ্বলতেছে, এখন আমি জানি ব্যাটারির কাজ কি আসলে। ব্যাটারির কাজ হচ্ছে এই যে ইলেকট্রন যে গতিশীল হবে, ইলেকট্রনকে গতিশীল হতে সাহায্য করা। ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে গতিশীল রাখা, ইলেকট্রনকে গতিশীল রাখা, ইলেকট্রনকে গতিশীল রাখা, একই দিকে গতিশীল রাখা, একই দিকে গতিশীল রাখা, ইলেকট্রনকে গতিশীল রাখা হচ্ছে ব্যাটারির কাজ। তুমি দেখবা ব্যাটারির মধ্যে পজিটিভ নেগেটিভ দেওয়া থাকে, তুমি দেখবা ব্যাটারির মধ্যে লেখা থাকে পজিটিভ, লেখা থাকে নেগেটিভ। যদি কখনো পেন্সিল ব্যাটারি থাকে তোমার বাসায়, রিমোটের মধ্যে থাকবে, বা ধরো ওই যে এসির রিমোটের মধ্যে থাকে, খেলনা গাড়ির রিমোটের মধ্যে থাকে, কলিং বেলের মধ্যে থাকে, এরকম ব্যাটারি থাকে একটা। এই যে এরকম একটা পেন্সিল ব্যাটারি থাকে, এটাকে বলে পেন্সিল ব্যাটারি। তো এই ব্যাটারি এক মাথায় লেখা থাকে মাইনাস, এক মাথায় লেখা থাকে প্লাস। এই প্লাস মাইনাস আসলে কি জিনিস, যদিও এটা তোমরা 9 পড়ছো, কিন্তু আমি তোমার অতীত স্মৃতিকে টেনে আনতে চাচ্ছি না, আমি নতুন করে বলে দিচ্ছি। প্লাস মানে হচ্ছে, প্লাস মানে হচ্ছে এই জায়গার বিভব বেশি। যদি লেখা থাকে প্লাস, যদি কোথাও লেখা থাকে প্লাস, যদি লেখা থাকে প্লাস, আর যদি কোথাও লেখা থাকে মাইনাস, তাহলে বুঝবা প্লাস মানে বুঝায় সেই জায়গার বিভব বেশি। প্লাস মানে কি বুঝায়, সেই জায়গার বিভব বেশি। ভাই বিভব আবার কি জিনিস, কোত্থেকে কি আনতেছেন, দাঁড়াও আমি বলতেছি, সবকিছু বলতেছি, একটু লিখি, একটু আগে লিখি। প্লাস মানে সেই জায়গার বিভব বেশি, আর মাইনাস মানে সেই জায়গার বিভব কম। ভাই বিভব আবার কি, বিভব কি জিনিস ভাই, আমি তো বুঝতেছি না ভাই, মাথার মধ্যে ঢুকতেছে না। আমি তোমাকে বলি, ইলেকট্রন কোন জায়গায় থাকবে, বা যে কোনো আধান কেমন অবস্থায় থাকবে, কোথাও যাবে নাকি যাবে না, এইটা নির্ভর করে বিভবের ওপর। ভাই বিভব আমি বুঝতেছি না, বিভব কি জিনিস আমাকে একটু ভালো কথা বুঝান। দেখো আমি তোমাকে একটু একটা অ্যানালজি দিই। ধরো, ধরো তোমার কাছে একটা ঠান্ডা পাতিল আছে, ঠান্ডা পাতিল আছে, আর তোমার কাছে একটা আগুন আছে, আগুন অনেক গরম, গরম কিনা, আগুন অনেক গরম, পাতিলটা অনেক ঠান্ডা। কেমনে বুঝলে ঠান্ডা, পাতিলের ভাই তাপমাত্রা কম, আগুনের তাপমাত্রাটা অনেক বেশি, আগুনের কাছে গেলে গরম লাগে, পাতিলটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগে। তুমি যদি আগুনের মধ্যে পাতিল দাও, তুমি দেখবে পাতিল একটু গরম হয়ে গেছে, তার মানে পাতিলটা গরম হয়েছে, পাতিলটা একটু শক্তি পাইছে। এই যে গরম হইলো, গরম হওয়া মানে একটা শক্তি পাইছে না, গরম হওয়া মানে ওর মধ্যে তাপ আসছে, ওইটা গরম হইছে, উষ্ণতা আসছে ওটার মধ্যে। তো ওটার মধ্যে কেন উষ্ণতা আসলো, কারণ পাতিলটা ঠান্ডা ছিল, আগুনটা গরম ছিল। তাহলে যে গরম বা ঠান্ডা, এইটা কি ডিফাইন করে, এইটা ডিফাইন করে এদেরকে তুমি যদি কানেকশন করো বা একসাথে যদি লাগাই দাও, তাহলে তাপ কোন জায়গায় যাবে, উষ্ণতা কোন জায়গায় যাবে। গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর মধ্যে উষ্ণতা যায়, গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর মধ্যে উষ্ণতা যায়। এই কারণে আগুনের কাছে দাঁড়াইলে আমাদের গরম লাগে, কারণ আগুন অনেক গরম, আমাদের শরীরটা ঠান্ডা, আগুন থেকে আমরা উষ্ণতা পাই। ঠিক তেমনি আধান যাবে নাকি যাবে না সেটা নির্ভর করে বিভবের উপর। বিভব নিয়ে ইনশাল্লাহ আমরা স্থির তরিতে অনেক কথাবার্তা বলবো, স্থির তরিতে বিভব নিয়ে আমরা ইনশাল্লাহ কথাবার্তা বলবো। আপাতত জানতে হবে যে ইলেকট্রন যাবে নাকি যাবে না সেটা নির্ভর করে বিভবের উপর। যেমন
উষ্ণতা আমি পাবো নাকি আমার থেকে উষ্ণতা নিয়ে নিবে, এটা নির্ভর করে কোনটা গরম কোনটা ঠান্ডা তার উপর। ঠিক তেমনি ইলেকট্রন, একটা ইলেকট্রন এদিকে যাবে নাকি এইদিকে যাবে, নাকি আদৌ যাতায়াত করবে নাকি করবে না, এটা নির্ভর করে বিভবের উপর। সবসময় মনে রাখবা, ইলেকট্রন ইলেকট্রন কম বিভব থেকে বেশি বিভবের দিকে যায়। ইলেকট্রন কি করে? কম বিভবের থেকে বেশি বিভবের দিকে যাওয়ার চেষ্টা করে। ইলেকট্রন কম বিভবের থেকে বেশি বিভবের দিকে যাওয়ার চেষ্টা করে। তাহলে ইলেকট্রন যদি কম বিভব থেকে বেশি বিভবে যায়, তড়িৎ প্রবাহ হবে ইলেকট্রনের উল্টা। ওই যে হাজার বছর আগে, হাজার না আসলে কয়েকশো বছর আগে বিজ্ঞানীরা কিছু ফালতু কাজ করে গেছিল, যার কারণে ইলেকট্রনের দিক আর কারেন্টের দিক উল্টা হয়ে গেছিল, সেটা এখনো আছে। কাজেই ইলেকট্রন কম বিভব থেকে বেশি বিভবের দিকে যায়। যেখানে দেখবে বিভব বেশি, ইলেকট্রন সেই দিকে যাবে। ও মাই গড, ওখানে ইলেকট্রন বিভব অনেক বেশি, সে বেশি বিভব পছন্দ করে। তাহলে কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট যাবে এই দিকে, কারেন্ট যাবে এই দিকে, বেশি বিভব থেকে কম বিভবের দিকে। এখন তুমি একটা তার নিয়ে রাখছিলাম, মনে আছে? ওই যে একটা তার ছিল, তার ছিল, এই তারের মধ্যে কোনো কারেন্ট ছিল না। কেন? কারণ ভাই ইলেকট্রন গুলো বিক্ষিপ্ত অবস্থায় ছিল। একটা ব্যাটারি যখন নিয়ে আসবো, এখন সবসময় তো ভাই ব্যাটারি এখনো কঠিন, তো তুমি একটা লম্বা দাগ দিবা, তারপর তুমি একটা ছোট একটা দাগ দিবা। এই লম্বা দাগ মানে বোঝায় পজিটিভ, ছোট দাগ মানে বোঝায় নেগেটিভ। বুঝছো নাকি বুঝো নাই? লম্বা দাগ আর ছোট দাগ, এটা হচ্ছে ব্যাটারি। লম্বা মানে পজিটিভ, ছোট মানে নেগেটিভ। একটা লাইফ হ্যাক শিখাই দেই। তুমি যদি কখনো এরকম লাইট কিনো মার্কেটে, ওই 10 টাকা অনেকগুলো কিনতে পাওয়া যায়, দোকানে যাও, কেউ চুরি করবে না আমার মতো, দোকান থেকে কিনে নিয়ে আসবা। এই লাইটের তুমি দেখবা এক মাথা বড় থাকে, এক মাথা ছোট থাকে। দেখবা এই বড় মাথাটা মানে হচ্ছে পজিটিভের সাথে কানেকশন দেওয়া লাগবে, ছোট মাথা মানে নেগেটিভের সাথে কানেকশন দেওয়া লাগবে। তো বড় মাথা মানে হচ্ছে পজিটিভ, ছোট মাথা মানে হচ্ছে নেগেটিভ। এইখান থেকে তার নিয়ে যে আমি লাগাবো, এখান থেকে তার নিয়ে যে আমি লাগাবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এইখানে আমরা একটা ব্যাটারি আঁকাবো, ব্যাটারিকে আমরা এভাবে আঁকাইলাম। তো এই ব্যাটারির যেটা লম্বা মাথা, সেটা হচ্ছে পজিটিভ। ভাই পজিটিভ মানে কি? আপনি তো বললেন এটা কি চার্জ, পজিটিভ চার্জ? না, পজিটিভ মানে হচ্ছে ওখানে পজিটিভ বিভব, বা বিভব সেখানে বেশি। সেখানে বিভব সেখানে বেশি, এখানে বিভব বেশি, আর এই পাশে বিভব কম। তাহলে এই তারের মধ্যে আগে কোনো কারেন্ট প্রবাহ ছিল না, কোনো কারেন্ট ছিল না। কেন? কারণ ইলেকট্রন কেন যাবে? ইলেকট্রন যাওয়ার একটা উদ্দেশ্য লাগবে তো। ইলেকট্রন যদি বিভব দেখে এক জায়গায় কম এক জায়গায় বেশি, তখন কম থেকে বেশির দিকে যায়। একটা তার পড়ে রয়েছে, সেখানে তো বিভবের কোনো কাজ কাম নাই। তো ইলেকট্রন নিজের মতো দৌড়াদৌড়ি করতেছে, কোনো কারণ নাই, পাচ্ছি না। যখন আমি এই তারটাকে একটা ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দেবো একটা তার দিয়ে, তখন এই যে এই মাথায় বেশি বিভব তৈরি হবে, এই মাথায় কম বিভব তৈরি হবে। ইলেকট্রন কম থেকে বেশির দিকে দৌড়াদৌড়ি শুরু করবে, কম থেকে বেশির দিকে দৌড়াদৌড়ি শুরু করবে। এবং ব্যাটারির কাজ হচ্ছে অল টাইম এই বিভব পার্থক্য তৈরি করে রাখা, কারণ বিভব পার্থক্য থাকলেই ইলেকট্রন গতিশীল হবে। সো ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে গতিশীল রাখা। সেই ইলেকট্রনকে গতিশীল কিভাবে রাখবে? ইলেকট্রনকে সে গতিশীল কিভাবে রাখবে? ইলেকট্রনকে সে গতিশীল রাখার জন্য কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বা একটা নির্দিষ্ট বিভব, বিভবের পার্থক্য তৈরি রাখবে, বিভব পার্থক্য তৈরি করবে। বিভব পার্থক্য তৈরি করবে। পার্থক্য মানে এক জায়গায় বেশি বিভব, এক জায়গায় কম বিভব। ব্যাটারি এক জায়গায় কম রাখবে, এক জায়গায় বেশি বিভব রাখবে। ব্যাটারির কাজ হচ্ছে সে দুই জায়গার মধ্যে বিভবের পার্থক্য রাখবে। এক জায়গায় কম রাখবে এক পাশে, এক পাশে বেশি রাখবে। তো এই যে বিভবের পার্থক্য তৈরি হয়ে গেল, এখন তো ইলেকট্রনের মাথা মতো হ্যাং হয়ে যাবে, আরে সর্বনাশ, দেখি এখানে কম বিভব, ওখানে দেখি বেশি বিভব। সে তাড়াতাড়ি বেশি বিভবের দিকে দৌড়াদৌড়ি শুরু করবে। তো ইলেকট্রন গুলো কম থেকে বেশির দিকে দৌড়াদৌড়ি শুরু করবে, এবং অল টাইম এই বিভব পার্থক্যটা বজায় থাকবে, এবং ইলেকট্রনকে সে গতিশীল অবস্থায় রাখবে। তো ইলেকট্রন এই পুরো জায়গায় খালি ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এইটা হচ্ছে ব্যাটারির কাজ। ব্যাটারির কাজ তাহলে দুইটা, সে বিভব পার্থক্য রাখবে। বিভব পার্থক্য যদি থাকে, মানে এক জায়গায় বেশি এক জায়গায় কম, তাহলে অবশ্যই ইলেকট্রনগুলো কম থেকে বেশির দিকে দৌড় দিবে, কম থেকে বেশির দিকে দৌড় দিবে। ভালো করে খেয়াল করো, আবার একটু খেয়াল করবা ছোট্ট প্রিয় বন্ধুরা। এই যে তুমি এখানে খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, ওটা খেয়াল করা রাখবে না, এখানে খেয়াল করো। আমি একটা ব্যাটারি দিছি, এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে না? এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে বেশি বিভব, এখানে কম বিভব। ইলেকট্রনগুলো, যে অনেক ইলেকট্রন তো আছে এখানে, এই ইলেকট্রনগুলো কি করবে? বেশি থেকে কম থেকে বেশির দিকে সে দৌড়াদৌড়ি শুরু করবে। তো একটা ইলেকট্রন এখানে ঢুকে গেল, একটা ইলেকট্রন এই দিকে চলে গেল। এখন ব্যাটারি কি করবে? ব্যাটারি যেই ইলেকট্রনটা এখানে ঢুকে গেছে, ওটাকে ধাক্কা দিয়ে বের করে দিবে।
তো ইলেকট্রন আবার যাতায়াত করবে, আবার ঘুরে আসবে, আবার ধাক্কা দিয়ে বের করে দিবে, আবার সে ঘুরে আসবে। এরকম কোটি কোটি ইলেকট্রন, দেখো কোটি কোটি ইলেকট্রন ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, যার কারণে এখানে আমি একটা তড়িৎ প্রবাহ পাবো। সো মনে রাখবা, ব্যাটারি কিন্তু ইলেকট্রন তৈরি করে না, যে তৈরি করে করে সাপ্লাই দিচ্ছে এমন না। ব্যাটারি জাস্ট এটাকে রানিং রাখে। ব্যাটারি জাস্ট একটা ইলেকট্রনকে পুরো সার্কিটের মধ্যে রানিং অবস্থায় রাখবে। ঠিক আছে, এটা অনেকে ভুল করে। ব্যাটারি ইলেকট্রন তৈরি করে না, সে শুধু তাকে গতিশীল রাখে। সে শুধু তাকে গতিশীল রাখে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাটারির কাজ। কেমনে সেটা করে? সে একটা বিভব পার্থক্য তৈরি করে, এক জায়গায় কম এক জায়গায় বেশি। যেমন ধরো পজিটিভ চার্জ, একটা উদাহরণ দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা সবসময় শিখছো না যে একটা ইলেকট্রন বা নেগেটিভ চার্জ, ইলেকট্রন মানে তো নেগেটিভ চার্জ, সে পজিটিভ চার্জের দিকে যাইতে চায়, পজিটিভ চার্জ তাকে আকর্ষণ করে। এই পজিটিভ চার্জকে তখন আমরা একটু সাহিত্য ভাষায়, আমরা একটু সাহিত্য মিশায় বলবো যে এটার বিভব বেশি। বুঝছো? তো ইলেকট্রন যদি কোনো জায়গার প্রতি আকর্ষিত হয়, সেটাকে আমরা বলি সেটা হচ্ছে বেশি বিভবের একটা জায়গা। যেমন পজিটিভ চার্জ আকর্ষণ করে, তো আমরা বলতেছি পজিটিভ চার্জ মানে হচ্ছে বেশি বিভব। বুঝছো? তো বিভব আর কিছুই না, বিভব একটা ধর্ম, একটা নাম জাস্ট, এটা বোঝানোর জন্য যে ইলেকট্রন যাবে নাকি যাবে না তার দিকে। তাহলে এখানে একটা ব্যাটারি লাগাইছি, ব্যাটারি লাগাই দিছি, পজিটিভ নেগেটিভ, তাহলে বিভব পার্থক্য তৈরি হয়ে গেছে। এখন কি কারেন্ট প্রবাহ হবে নাকি হবে না? কারেন্টের প্রবাহ হবে নাকি হবে না? কারেন্টের প্রবাহ এখানে হবে নাকি হবে না? তুমি দেখো, ও মাই গড, এখানে বেশি বিভব, এখানে কম বিভব। তাহলে কম থেকে সবগুলো ইলেকট্রন দৌড় দিবে, তাই না? দৌড় দিবে আসার জন্য, বাট এইখানে তো ফাঁকা জায়গা। এখন ইলেকট্রন বা যে কোনো আধানের যাতায়াত করার জন্য পরিবাহী লাগে। এখানে কি কোনো পরিবাহী আছে? পরিবাহী না, এটা হচ্ছে ফাঁকা, ফাঁকা স্থান বা শূন্য স্থান, বাতাস। এখানে কিন্তু ইলেকট্রনের যাওয়ার কোনো জায়গা নাই, সে কিন্তু পরিবাহকের মধ্যে দিয়ে যাইতে পারবে, বাট এখানে কিন্তু কোনো কিছু নাই। কাজে এখানে কিন্তু আমি তড়িৎ প্রবাহ পাবো না, এখানে তড়িৎ প্রবাহ পাবো পাবো না। কাজে তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য কি করতে হবে? তড়িৎ প্রবাহ একটা তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ তখনই পাবো, তড়িৎ প্রবাহ তখনই পাবো যখন, যখন একটা ইলেকট্রন একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করবে, একটা ইলেকট্রন একটা পূর্ণ পথ ধরে সে ঘুরে আসতে পারবে। এই যে সম্পূর্ণ পথ ধরে ঘুরে আসতে পারা, এইটাকে আমি বলি বর্তনী। যখন বর্তনী, বর্তনী তে ঘুরে আসতে পারবে, ঘুরে আসতে পারবে। কাজে এটা কি বর্তনী হইছে? এটা কি বর্তনী হইছে? বর্তনী মানে কি? বর্তনী মানে একটা ইলেকট্রন যাবে, যে সে আবার ঘুরে এটা আবার আসবে, এই যে একটা কমপ্লিট একটা পথ, কমপ্লিট একটা রাস্তা, এটাকে আমরা বলি বর্তনী। কাজে বর্তনী কখন হবে? দেখো দেখো, তাহলে যে এইখানে একটা পজিটিভ দিলাম, নেগেটিভ দিলাম, ব্যাটারি তার বের করছি, এই তারকে নিয়ে আসছি, ধরো আমি এখানে একটা লাইট লাগাইছি, ধরো এখানে একটা লাইট আমি দিছি, হ্যাঁ, লাইট দিছি, এই লাইটের মধ্যে কারেন্ট যাবে, যাই ঘুরে আবার সেখানে আসবে। এইটা হচ্ছে একটা কমপ্লিট বর্তনী, এইটাকে আমরা বলছি বর্তনী। এইটাকে আমরা বলছি বর্তনী বা সার্কিট, বর্তনী বা সার্কিট। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে আমার বর্তনী। সো কমপ্লিট হইতে হবে, ফাঁকা স্থান থাকলে হবে না। একটা লাইট থাকতে পারে, একটা ফ্যান থাকতে পারে, ওইটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, বাট ফাঁকা জায়গা, হা করে বসে রয়েছে এমনি, ওটার মধ্যে কারেন্ট যাবে না। লেটস কন্টিনিউ। তাহলে আমরা কারেন্ট সম্পর্কে সবকিছু বুঝতে পারছি। কারেন্ট কখন হয়? একটা বর্তনীতে একটা ব্যাটারি দিতে হয়, ব্যাটারি একটা বিভব পার্থক্য তৈরি করে, বিভব পার্থক্য তৈরি হলে আমার আধানগুলো চলাচল শুরু করে। এখানে আধান কোনটা? এখানে আধান হচ্ছে ইলেকট্রনটা, ইলেকট্রন আধান বাহক, ইলেকট্রন চলাচল শুরু করবে। বর্তনীটা অবশ্যই কমপ্লিট হইতে হবে, তাহলে আমার এখানে তড়িৎ প্রবাহ আমি পাবো বা কারেন্ট আমি পাবো। এখন কারেন্ট হচ্ছে, কারেন্ট মাপা লাগবে না? এখন কারেন্ট যে যাচ্ছে, কারেন্ট মানে কি? কারেন্ট মানে ইলেকট্রনগুলো গতিশীল অবস্থায় আছে, কারেন্ট মানে ইলেকট্রনগুলো গতিশীল অবস্থায় আছে। এখন যত বেশি ইলেকট্রন গতিশীল থাকবে তত বেশি কারেন্ট, যত কম ইলেকট্রন তত কম কারেন্ট, যত বেশি ইলেকট্রন তত বেশি কারেন্ট। কাজে কারেন্ট মাপা লাগবে, কারেন্ট আমার মাপতে হবে। কারেন্ট যদি মাপতে হয়, মাপার জন্য একক লাগবে। আমি বলতে পারবো না 1 কেজি কারেন্ট, তোমাকে থাপড়াবে সবাই, কি কয় 1 কেজি কারেন্ট, মাথাটা ঠিক আছে নাকি? আর তুই বলতে পারবো না যে ভাই 1 মিটার কারেন্ট, থাপড়াবে তোমাকে সবাই।
কি বলতেছে, মাথাটা তো নষ্ট। কারেন্টের আলাদা একক আছে, যেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার, যেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার, যেটাকে আমরা কি বলতেছি, অ্যাম্পিয়ার বা এ। এ হচ্ছে কারেন্টের একক। এখন কারেন্টের সংজ্ঞাটা তাহলে কি? কারেন্টের সংজ্ঞাটা তাহলে কি? তুমি তো এটা বুঝতেছো, কারেন্ট কখন হয় ভাই? যখন আধান পরিবাহকটা গতিশীল অবস্থায় থাকে, কন্টিনিউয়াস ফ্লো। ঠিক আছে, বাট কারেন্ট একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, কারেন্টের একটা সুন্দর সংজ্ঞা আছে, এই হচ্ছে সেই সংজ্ঞা। পরিবাহী পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই কারেন্ট বলে। বুঝি নাই ভাই, বুঝি নাই। দেখো, ইলেকট্রন তো প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন যে প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে কতটুকু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বা কত কুলম্ব ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি জিনিস, এটা কিভাবে হিসাব করা হয়? প্রতি সেকেন্ডে কোন একটা জায়গার মধ্যে দিয়ে কত কুলম্ব ইলেকট্রন বা কত কুলম্ব চার্জ প্রবাহিত হচ্ছে। কাজেই পরিবাহী পদার্থের মধ্যকার যে মুক্ত ইলেকট্রন বা যে কোনো আধান বাহক, আমরা তো যে কোনো আধান বাহক ইউজ করতে পারি না, আমাদের পরিবাহকের মধ্যে ইউজুয়ালি মুক্ত ইলেকট্রনই থাকে। তো মুক্ত ইলেকট্রন বা আধান বাহক একটি নির্দিষ্ট দিকে, ওই যে নির্দিষ্ট দিকে যাওয়া লাগবে, এই দিক ওই দিক এই দিক ওই দিক, তাহলে কিন্তু হবে না, নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। হার মানে কি? হার মানে প্রতি সেকেন্ডে কতটুকু, মানে প্রতি সেকেন্ডে কতটুকু আধান প্রবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে কতটুকু আধান প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা বলি কারেন্ট, সেটাকে আমরা বলি কারেন্ট। বা এভাবে বলতে পারবো, প্রতি একক সময়ে, একক সময় মানে এক সেকেন্ডে হতে পারে, এক ঘন্টায় হতে পারে, ইউজুয়ালি সেকেন্ডে হিসাব করি কারণ সেকেন্ড এসআই একক। প্রতি একক সময়ে প্রবাহিত প্রবাহিত আধানের আধানের পরিমাণ, আধানের পরিমাণ, এইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ বা কারেন্ট, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ বা কারেন্ট। বুঝছি কেমন হিসাব করা লাগে? আধান যাইতেছে, ধরো 10 কুলম আধান 10 সেকেন্ডে গেল, তাহলে 1 সেকেন্ডে কতটুকু গেল? বুঝছো, 10 কুলম আধান 10 সেকেন্ডে গেছে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু গেছে? 1 সেকেন্ডে কতটুকু গেছে? 10 কুলম আধান 10 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে 1 কুলম্ব। এটাকে আমরা বলি কারেন্ট হচ্ছে 1। বুঝো নাই? তুমি কিছুই বুঝো নাই, জানি, আমি জানি। দেখো, 10 সেকেন্ডে আমি বললাম 10 কুলম্ব চার্জ একটা তারের মধ্যে দিয়ে গেছে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু তার গেছে? 10 কুলম্ব ভাগ 10 সেকেন্ড কত আসে? তাহলে আসবে 1 কুলম্ব পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 1 কুলম্ব। এই কুলম্ব পার সেকেন্ডকে বলা হয় অ্যাম্পিয়ার। এই কুলম্ব পার সেকেন্ড এটাই হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমি বলবো কারেন্টের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। বুঝছি? এবার আসো, গড় কারেন্ট আর তাৎক্ষণিক কারেন্ট, গড় কারেন্ট আর তাৎক্ষণিক কারেন্ট, গড় কারেন্ট এবং তাৎক্ষণিক কারেন্ট। ধরো আমি তোমাকে বললাম যে ডেল টি, ডেল মানে বোঝায় পার্থক্য, যে ডেল টি সময় পার্থক্যের মধ্যে, যেমন তুমি ঘড়িতে হিসাব করতেছো 10টা 9 বাজে, হ্যাঁ, 10টা 9 13 সেকেন্ড এবং 10টা 9 19 সেকেন্ড, তাহলে 13 থেকে 19 সেকেন্ড সময় পার্থক্য কতটুকু হইল? 13 থেকে 19 সময় পার্থক্য কতটুকু হইল? 6 সেকেন্ড না, 6 সেকেন্ড না? তাহলে এই 6 সেকেন্ড, এই সময়ের পার্থক্যের মধ্যে আমি তোমাকে বললাম যে এই সময়ের পার্থক্যের মধ্যে ডেল কিউ পরিমাণ, কিউ দিয়ে বোঝায় চার্জ, হ্যাঁ, কিউ দিয়ে চার্জ বোঝায়, যেমন এম দিয়ে ভর বোঝায়, আমরা ধরে নেই এম সমান সমান 10 কেজি, ঠিক তেমনি কিউ দিয়ে চার্জ বোঝায়, ঠিক তেমনি কিউ দিয়ে চার্জ বোঝায়, টি দিয়ে সময় বোঝায়, যে ডেল টি পরিমাণ সময়ের পার্থক্য আছে। এইটুকু সময় পার্থক্যের মধ্যে আমি দেখলাম যে ডেল কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হইল, ডেল টি পরিমাণ সময় পার্থক্যে ডেল কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হইল। যেমন আমি এখানে দেখছিলাম যে 10 সেকেন্ডে 10 কুলম্ব যায়, 10 সেকেন্ড সময় পার্থক্যের মধ্যে 10 কুলম্ব চলে যায়। আবার আমি তাইলে এটাকে একটু সিম্বলিক ভাষায় লিখলাম যে ডেল টি সময়ের পার্থক্যে ডেল কিউ পরিমাণ চার্জ চলে যায়। তাহলে আমরা বলি তাহলে 1 সেকেন্ডে কতটুকু চার্জ যাবে? গত স্লাইডে যেরকম করলাম ঐকিক নিয়ম, 1 সেকেন্ডে কতটুকু চার্জ যাবে? তাহলে ডেল কিউ বাই ডেল টি, এই যে ডেল কিউ বাই ডেল টি, এটা হচ্ছে আমাদের গড় কারেন্ট, এটাকে আমরা বলি গড় কারেন্ট। এইটা হচ্ছে আমাদের গড় কারেন্ট, ইহাই হচ্ছে আমাদের গড় কারেন্ট। গড় কারেন্ট মানে কি? গড় কারেন্ট মানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তুমি যখন একটা বড় সময় ব্যবধানে হিসাব করবা, যেমন আমি তোমাকে এভাবে বলতে পারি যে ধরো যে ধরো
উম 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত কারেন্ট গেছে 10 কুলম্ব। কারেন্ট গেছে 10 কুলম্ব। হতে পারে, হতে পারে প্রথম সেকেন্ডেই 9 কুলম্ব চলে গেছে, প্রথম সেকেন্ডেই 1 সেকেন্ডে 9 কুলম্ব চলে গেছে। এরপরে বাকি যে 4 সেকেন্ড আছে সেখানে জাস্ট 1 কুলম্ব গেছে। এই টোটাল হচ্ছে 10 কুলম্ব। তাহলে কি তুমি যদি হিসাব করো যে 10 কুলম্ব চার্জ গেছে 1 থেকে 5 সেকেন্ড, 1 থেকে 5-এর মাঝখানে সময় পার্থক্য কত? 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডে 10 কুলম্ব, তাহলে 1 সেকেন্ডে কত? 10/4। 10/4 মানে কত হয়? এই 2.5 এর মতো। কিন্তু এটা তো হইলো না। এটা তো তুমি গড় কারেন্ট পাইলা যে এইটুকু সময়ের মধ্যে। তুমি যদি একটু ইন্ডিভিজুয়ালি দেখো যে প্রথম সেকেন্ডেই চলে গেছে 9 কুলম্ব, পরের এত বাকি 3 সেকেন্ড মিলে গেছে 1 কুলম্ব, তাহলে কিন্তু তুমি ওভারভিউটা পাইলে না। আমি তো আরেকটু ক্লিয়ার করে বুঝাই। গড় কারেন্ট কেন তোমাকে আসলে কারেন্টের আইডিয়া দিবে না? গড় কারেন্ট বের করা কেন একটা ভুয়া জিনিস? গড় কারেন্ট কেন একটা ভুয়া জিনিস? তুমি এইখানে দেখো, আমি যে এখানে একটা হিসাব দিছিলাম না যে 10 সেকেন্ডে 10 কুলম্ব, ধরলাম 10 সেকেন্ডে 10 কুলম্ব গেছে, 10 সেকেন্ডে 10 কুলম্ব গেছে। প্রথম সেকেন্ডেই ধরো, প্রথম সেকেন্ডেই ধরো 5 কুলম্ব চলে গেছে, প্রথম 1 সেকেন্ডেই 5 কুলম্ব চলে গেছে, তাহলে এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এরপরে বাকি 9 সেকেন্ডে 5 কুলম্ব গেছে, তাহলে এখানে কারেন্টের হারটা অনেক কম না? কারেন্ট অনেক কম না? 5 কুলম্ব গেছে 9 সেকেন্ডে, কারেন্ট অনেক কম। প্রথম সেকেন্ডে অনেক কারেন্ট গেছে, কিন্তু তুমি যদি ওভারঅল হিসাব করো 10 সেকেন্ডে 10 কুলম্ব, ওভারঅল আসবে 1 অ্যাম্পিয়ার। সেটা দিয়ে কিন্তু তুমি পর্যাপ্ত আইডিয়া পাবা না। তোমার কাছে মনে হবে 10 সেকেন্ডে 10 কুলম্ব, কারেন্ট অনেক কম ভাই, কারেন্ট তো 1 অ্যাম্পিয়ার করে। কিন্তু তুমি তো জানো না যে প্রথম সেকেন্ডে হয়তো অনেক কারেন্ট গেছে। তো তুমি যখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব করবা, সময় ব্যবধানে হিসাব করবা, তখন তুমি যে কারেন্টটা পাবে সেটা হচ্ছে গড় কারেন্ট। এটা অ্যাকুরেট হয় না, এইটা অ্যাকুরেট হয় না, এইটা অ্যাকুরেট, অ্যাকুরেট হবে না, ইহা অ্যাকুরেট নহে। তো তোমরা গড় কারেন্ট আগে বের করা শিখছো 9-10-এ, এটা অ্যাকুরেট না। কারণ একটা 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড এই সময়ের মধ্যে কি হচ্ছে তোমাকে এইটা বলে, বাট কোন সময় কি হচ্ছে এটা তুমি জানতে পারতেছো না। হতে পারে কোন একটা নির্দিষ্ট সময় অনেক কারেন্ট ছিল, বাকি সময় কম কারেন্ট ছিল, বাট ওভারঅল টাইমটা যখন হিসাব করবা তুমি অ্যাকুরেট রেজাল্টটা পাবা না। অ্যাকুরেট রেজাল্ট তুমি পাবা যখন তুমি তাৎক্ষণিক কারেন্ট বা ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্ট লিখি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট যখন তুমি বের করবা, তাৎক্ষণিক কারেন্ট বা ইনস্ট্যান্টেনিয়াস, এক ইনস্ট্যান্টে বা এক মুহূর্তে, এক মোমেন্টে, এই মুহূর্তে কতটুকু কারেন্ট যাচ্ছে, এটাকে আমরা বলি তাৎক্ষণিক কারেন্ট। তাহলে তুমি একটা কাজ করো, আমি যখন 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড নিছি বা 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ড নিছি, এত লম্বা সময়ের মধ্যে ভিতরে কি ঘটছে আমি জানি না, আমি খালি ওভারঅলটা পাচ্ছি। তো তুমি এত বড় সময় নিও না, তুমি আরো কম সময় নাও, তুমি আরো কম সময় নাও, তুমি ধরো 1 সেকেন্ড নাও বা আরো কম সময় নাও, তুমি 0.1 সেকেন্ডের মধ্যে কতটুকু চাচ্ছি সেটা হিসাব করো। তুমি সময় ব্যবধান যত বেশি নিবা, বুঝছো, তুমি সময় ব্যবধান যত বেশি নিবা তত ভিতরে ঘাপলা হওয়ার চান্স বেশি থাকবে। কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, কোনো জায়গায় নাই, কোনো জায়গায় আরো বেশি। কাজেই তুমি সময় ব্যবধানটা যত কম নিবা তোমার ঘাপলা হওয়ার চান্স তত কম থাকবে। কাজেই আমরা যখন তাৎক্ষণিক সময় বের করি, তাৎক্ষণিকটা বের হিসাব করি, যখন আমরা তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ হিসাব করব, তখন আমরা অনেক কম সময় নিব, ক্ষুদ্র একটা সময় নিব, ক্ষুদ্র একটা সময় পার্থক্য নিব। এটা হচ্ছে ক্ষুদ্র সময়ের পার্থক্য, ক্ষুদ্র সময়ের পার্থক্য, ক্ষুদ্র সময়ের পার্থক্য। এই ডিটি, ডেল মানে বুঝায় বড় সময়, ডেল মানে বুঝায় বড় সময়ের পার্থক্য, আর ডি মানে বুঝায় ক্ষুদ্র সময়ের পার্থক্য। তুমি ইন্টিগ্রেশনে পড়ছো ডিএক্স মানে ক্ষুদ্র এক্স, ঠিক তেমনি ডিটি মানে ক্ষুদ্র টি। এই ডিটি সময়ে সময় অনেক ক্ষুদ্র নিছো, তাহলে যে চার্জটা যাবে, অনেক চার্জ চলে যাবে কি, ক্ষুদ্র একটা চার্জ যাবে, ক্ষুদ্র একটা চার্জ পরিবাহিত হবে। সেই ক্ষুদ্র চার্জ বা ক্ষুদ্র আধানকে আমি বললাম ডি কিউ, যে ডিটি ক্ষুদ্র একটা সময় 0.0001 মিলি সেকেন্ড, এতটুকু সময়ের মধ্যে এই একটুকু চার্জ খালি গেছে। এবার তুমি হিসাব করো তাহলে 1 সেকেন্ডে কতটুকু চার্জ যাবে, তাহলে ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই ডিটি, এটাকে আমরা বলতেছি, এটাকে আমরা বলতেছি তাৎক্ষণিক কারেন্ট, এটাকে আমরা বলতেছি তাৎক্ষণিক কারেন্ট। তাৎক্ষণিক কারেন্ট আমরা বলছি কোন নির্দিষ্ট মুহূর্তে তড়িৎ প্রবাহের মান, কোন নির্দিষ্ট মুহূর্তে তড়িৎ প্রবাহের মানকে আমরা বলছি তাৎক্ষণিক কারেন্ট। মুহূর্ত মানে কত, অনেক ক্ষুদ্র একটা সময়, 0.0001 সেকেন্ড হতে পারে। এই মুহূর্তে, এই চোখের পলক ফেলতে
এই মুহূর্তে কতটুকু কারেন্ট আছে, বুঝছো? কাজে এটা একটা সময় ব্যবধান হিসাব করা হয়, এইটা একটা মুহূর্তে হিসাব করা হয়। এবং তুমি দেখবে এটা কিন্তু ডিফারেন্সিয়েশন, এটা কিন্তু আর কিছুই না, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন, যে সময়ের সাপেক্ষে আধান বা চার্জের ডিফারেন্সিয়েশন। কিউ মানে আধান বা চার্জ, টি মানে সময়, তো সময়ের সাপেক্ষে আধান বা চার্জের ডিফারেন্সিয়েশন, সময়ের সাপেক্ষে আধান বা চার্জের ডিফারেন্সিয়েশন, এটাকে বলা হয় আই ইনস্ট, মানে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। আর এই যে এটা ছিল আই অ্যাভারেজ। আই অ্যাভারেজ হচ্ছে বড় একটা সময়ের পার্থক্য আর টোটাল চার্জের পার্থক্য। আর আই ইনস্ট্যান্টেনিয়াস মানে আধানকে চার্জের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, বা ক্ষুদ্র আধান বনাম ক্ষুদ্র সময়। তো তুমি আধানকে চার্জের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, আধানকে চার্জের সাপেক্ষে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি তাৎক্ষণিক কারেন্ট তুমি পাচ্ছ, তাহলে তুমি তাৎক্ষণিক কারেন্ট তুমি পাবা, তাৎক্ষণিক কারেন্ট তুমি পাবা, ঠিক আছে? আচ্ছা, তুমি এটা উল্টা করেও লিখতে পারো, তুমি এটাকে উল্টা করেও লিখতে পারো, উল্টা করে লিখতে পারো। যেমন ধরো, তুমি জানো না ডিফারেন্সিয়েশনের উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন। এই তোমরা কি ক্যালকুলাস পড়েছো? ক্যালকুলাস কি পড়েছো ফিজিক্সে বা ম্যাথে পড়ছো ক্যালকুলাস? ক্যালকুলাস না পড়লে কিন্তু একটু প্যারা হবে। এই দেখো, এটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের অপারেটর পড়ছো মনে হয়। ডিফারেন্সিয়েশনের উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন। যেমন এপাশে প্লাস থাকলে সমান সমানের এপাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, ঠিক তেমনি ধরো ডিফারেন্সিয়েশন এপাশে তুমি যদি লিখতে চাও কিউ সমান সমান কত হবে, সো কিউ কে ডিফারেন্সিয়েশন করলে আই পাওয়া যায়, তাহলে আই কে কি করলে কিউ পাওয়া যাবে? আই কে ইন্টিগ্রেশন করলে, আই কে ইন্টিগ্রেশন করলে কিউ পাওয়া যাবে। এখন ইন্টিগ্রেশনের লিমিট থাকে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, তো তোমাকে বলে দিতে হবে যে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড পর্যন্ত আমি চার্জের মানটা বের করব, যে এত সেকেন্ড থেকে এত সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হয়েছে। তাহলে এত সেকেন্ড থেকে এত সেকেন্ডের মধ্যে তুমি কারেন্টটা যদি জানো, তাহলে ইন্টিগ্রেশন করলে তুমি চার্জ পাবা, ইন্টিগ্রেশন করলে তুমি চার্জ পাবা। কিছু প্রশ্ন আমরা সলভ করি, দেখো তো, খেয়াল করো, এটা বুঝো নাকি? দেখো খেয়াল করো, এইখানে কি বলছে, এখানে তোমাকে বলে দিয়েছে কিউ এর একটা ইকুয়েশন দেওয়া আছে, এখানে কিউ এর একটা ইকুয়েশন দেওয়া আছে, কিউ এর একটা ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে বলা আছে কিউ সমান সমান 2t² প্লাস 3t। এটার মানে কি? মানে টি মানে হচ্ছে সময়। তুমি এই ইকুয়েশনে টি এর যদি বিভিন্ন মান বসাও, তাহলে তুমি বিভিন্ন রকম চার্জের মান পাবা। তুমি যদি এখানে টি এর মান 1 বসাও, তাহলে 1 সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হয় তুমি সেটা বের করতে পারবা। তুমি যদি টি এর মান 5 বসাও, তাহলে 5 সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হয়েছে তুমি সেটা বের করতে পারবা। তুমি যদি টি এর মান 60 বসাও, তাহলে মোট 60 সেকেন্ডে বা 1 মিনিটে কতটুকু চার্জ তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেটা বের করতে পারবা। কাজে টি এর মান বসাইলে তুমি কিউ পাবা। এটা হচ্ছে এমন একটা ইকুয়েশন। আচ্ছা, তোমাকে বলছে 1 সেকেন্ড হতে 5 সেকেন্ড পর্যন্ত আই অ্যাভারেজ কত, খেয়াল রাখবা। বলছে আই অ্যাভারেজ কত, আই অ্যাভারেজ, ইনস্ট্যান্টেনিয়াস না কিন্তু, আই অ্যাভারেজ। আই অ্যাভারেজ কেমনে বের করে? তোমাকে দেখতে হবে সময়ের পার্থক্য কতটুকু, সময়ের পার্থক্য কতটুকু, সময়ের পার্থক্য কতটুকু। 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পার্থক্য কতটুকু? 4 সেকেন্ড। আচ্ছা, এবার বের করা লাগবে তোমার চার্জ কতটুকু গেল এইটুকু সময়ের মধ্যে। তাহলে তুমি একটা কাজ করো, 1 সেকেন্ডে কতটুকু চার্জ যায় হিসাব করবা, 5 সেকেন্ডে কতটুকু চার্জ গেছে সেটা হিসাব করবা, তাহলে এই মাঝখানের সময়ে কতটুকু চার্জ গেল সেটা হিসাব করবা। বুঝো নেই? এইখানে তুমি টি এর মান যেটা বসাবা কিউ পাবা। কিউ মানে কি? মানে ওই সময়ে তুমি টি এর মান যেটা বসাইছো ওই সময়ে তারের মধ্যে দিয়ে টোটাল কতটুকু চার্জ পরিবাহিত হয়েছে। বুঝছো? আচ্ছা, তাহলে আমরা একটা হিসাব করি। আমরা 1 সেকেন্ডে ওই তারের মধ্যে কতটুকু চার্জ গেছে হিসাব করি, 5 সেকেন্ডে মোট কতটুকু চার্জ গেছে হিসাব করি, তারপর এইটুকু সময়ের মাঝখানে কতটুকু চার্জ গেছে এই পার্থক্যটা হিসাব করি। ঠিক আছে? তাহলে Q1 মানে 1 সেকেন্ডে কতটুকু চার্জ গেছে, এটা হচ্ছে 2 গুণন টি এর ভ্যালু আমি 1 বসাবো, তাহলে টি এর জায়গায় বসালাম 1 স্কয়ার প্লাস 3 গুণন টি এর জায়গায় আমি 1 বসাবো, বসালাম 1। কত আসে এখানে? 1 স্কয়ার মানে 1, 3 গুণন 1, তাহলে 2 আর 3 মানে 5 কুলম্ব। 1 সেকেন্ডে মোট 5 কুলম্ব চার্জ এই তারের মধ্যে দিয়ে গেছে। ওকে, এবার আমি হিসাব করি যে 5 সেকেন্ডে মোট কতটুকু চার্জ গেছে।
তাহলে টি এর মান আমি 5 বসাই, তাহলে 2 গুণন টি এর জায়গায় বসালাম 5, টি এর জায়গায় বসালাম 5 স্কয়ার প্লাস 3 গুণন টি, টি এর জায়গায় বসাবো 5, 3 গুণন 5, তাহলে 5 5 25, 25 দুগুণে 50, 50 আর 15 কত হয়? 50 আর 15 হয় 65। তাহলে 5 সেকেন্ড পর্যন্ত, 5 সেকেন্ড পর্যন্ত এই তারের মধ্যে দিয়ে মোট 65 কুলম্ব চলে গেছে। 1 সেকেন্ড পর্যন্ত গেছিল 5 কুলম্ব, 5 সেকেন্ড পর্যন্ত গেছে 65 কুলম্ব। তাহলে এই দুয়ের মাঝখানে কতটুকু চার্জ গেছে? এই 4 সেকেন্ডে, 1 থেকে 5 এর মধ্যে এই 4 সেকেন্ডে কতটুকু চার্জ গেছে কেমনে বের করব? মাইনাস করলেই তো বের হয়ে যাচ্ছে। তাহলে 65 মাইনাস 5 কত হবে? এটা 60 কুলম্ব। এই দেখো, আমি এখানে ডেল্টা কিউ পেয়ে গেলাম, ডেল কিউ পেয়ে গেলাম, ডেল টি পেয়ে গেলাম। এবার আমার জন্য কাজটা অনেক সহজ। এবার জাস্ট কিছুই না, এটা তোমাদের দুধভাত অঙ্ক, যে ছোটবেলায় যেগুলো করেছি, যে আই অ্যাভারেজ সমান সমান ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ কত? ডেল কিউ হচ্ছে 60, আর ডেল টি কত? ডেল টি হচ্ছে 5। কত আসে এখানে বল? সরি, ডেল টি হচ্ছে 4, সরি 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 সরি, ডেল টি হচ্ছে 4। কত আসে বলো এখানে? 15 আসবে এটা, তাই না? হিসাব করো, ক্যালকুলেটর লাগে এটা করতে, এটা করতে ক্যালকুলেটর লাগে। 15 অ্যাম্পিয়ার, এটা আসে 15 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 15 4 60 না, 15 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। সহজ একটা অঙ্ক ছিল, ছোট্ট একটা অঙ্ক ছিল, এটা অ্যান্সার। ওকে, এটা দেখো, সহজ অঙ্ক, পারবা? তৃতীয় সেকেন্ডে কারেন্ট কত? তৃতীয় সেকেন্ডে কারেন্ট কত? তোমাকে কিন্তু এখন সময়ের পার্থক্য বলে নাই, তোমাকে কিন্তু এখন সময়ের পার্থক্য বলে নাই, তোমাকে বলছে 3 নাম্বার সেকেন্ডে কত কারেন্ট, মানে ওই মুহূর্তে যখন তৃতীয় সেকেন্ডে আসে ওই মোমেন্টে কারেন্ট কত। তার মানে এখানে কি বের করতে বলছে? এখানে তোমাকে বের করতে বলছে আই ইনস্ট্যান্টেনিয়াস বা ইনস্ট্যান্টেনিয়াস। আরে লিখতেছেই ভুল, তাই তো মিলে না। ইনস্ট্যান্টেনিয়াস, আই ইনস্ট্যান্টেনিয়াস কত? তাৎক্ষণিক কারেন্ট কত? তৃতীয় সেকেন্ডে কারেন্ট কত? এখানে তোমাকে বলছিল যে হ্যাঁ ভাই 1 থেকে 5 এর মধ্যে কারেন্ট কত, মানে এভারেজ কারেন্ট। এখানে কিন্তু বলেনি 3 থেকে 6, 3 থেকে 10, বলছে তৃতীয় সেকেন্ডে কারেন্ট কত। সো এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক। এটা কেমনে করবো ভাই? আই ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? ডিফারেন্সিয়েশন করা লাগে। কারে করা লাগে ডিফারেন্সিয়েশন? কিউ রে ডিফারেন্সিয়েশন করা লাগে। কিউ এর একটা ইকুয়েশনও দেওয়া আছে, খুব সুন্দর, দেখো খুব সুন্দর সময়ের ইকুয়েশন দেওয়া আছে। আমি তো সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তো আমার জন্য আসলে কাজটা অনেক সহজ হয়ে গেছে। তাহলে ডি বাই ডিটি ডিফারেন্সিয়েশন অফ কিউ মানে কত? 2t স্কয়ার প্লাস 3t, 2t স্কয়ার প্লাস 3t, এটা হচ্ছে আমার আই ইনস্ট্যান্টেনিয়াস। তোমরা কি ডিফারেন্সিয়েশন করতে পারো? সামথিং যোগ সামথিং, পুরাটার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আগে এটার ডিফারেন্সিয়েশন যোগ পরে এটার ডিফারেন্সিয়েশন। সো ডি বাই ডিটি 2t স্কয়ার প্লাস ডি বাই ডিটি 3t। ভেঙে ভেঙে করতেছি কারণ অনেকে ডিফারেন্সিয়েশন পড়ো নাই তোমরা, এই জন্য ভেঙে ভেঙে করতেছি। আচ্ছা, এখন 2 একটা ধ্রুবক, ডিফারেন্সিয়েশন তো পড়ি নাই ভাই, তাহলে একটু কান্দো, হ্যাঁ একটু কান্নাকাটি করো, আমি ততক্ষণে এটা করি। দেখো, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, এটার মধ্যে 2 হচ্ছে ধ্রুবক, আমি 2 কে নিয়ে আসলাম সামনে, বাকি থাকলো টি স্কয়ার। ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা লিখে দিই, ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা মনে রাখবা, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান সমান, ডিফারেন্সিয়েশনের ফর্মুলাও লিখে দিচ্ছি, দেখো তোমাকে আমি কত ডিটেইলে বলতেছি। তাহলে যদি এক্স টু দি পাওয়ার এন কে তুমি ডিফারেন্সিয়েশন করো, মনে রাখবা, ক্যালকুলাসে যে ডিটেইলে বুঝছো, এখন জাস্ট মনে রাখো ফর্মুলাটা। যদি তুমি এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এক্স এর পাওয়ার 1 কমে যায়, যা ছিল তার থেকে 1 কমে যাবে। এখানে এক্স বললাম, এখানে আছে টি, আমি এক্স হিসেবে লিখছি, যে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা যা ছিল তার থেকে 1 কমে যায়, আগে ছিল এন, এখন এন থেকে 1 কমে যাবে, আগের পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার 1 কমে যায়। তাহলে আগে পাওয়ার কত ছিল? 2, 2 সামনে আসলো আর পাওয়ার 1 কমে গেল, 2 থেকে 1 হয়ে গেল, প্লাস তাহলে 2 গুণন 2 টি টু দি পাওয়ার 1 প্লাস এখানে 3 হচ্ছে ধ্রুবক, 3 সামনে আসলো, টি এর উপর পাওয়ার কত? 1, তাহলে পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার 1 কমে গেলে কত থাকে? 0, টি টু দি পাওয়ার 0, আর আগের পাওয়ারটা সামনে আসবে, তাহলে কত হয়? 2 গুণন 2 4 টি টু দি পাওয়ার 1 মানে টি, প্লাস 3 গুণন 1 3 টি টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে যোগ 3। তাহলে এটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, এটা হচ্ছে আমার কারেন্টের ইকুয়েশন। দেখো, এইটা হচ্ছে আমার কারেন্টের ইকুয়েশন।
এটা হচ্ছে আমার কিসের ইকুয়েশন? এটা হচ্ছে আমার কারেন্টের ইকুয়েশন। এখন আমাকে বলছে তৃতীয় সেকেন্ডে কারেন্টের মান বের করতে। কারেন্টের ইকুয়েশন আমি পেয়ে গেছি, এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। এখানে তুমি সময়ের যেই মান বসাবা সেই সময়ে কারেন্টের মানটা আসবে। কাজে যদি তুমি টি এর মান 3 বসাও, টি এর মান যদি তুমি 3 বসাও, তাহলে আই কত আসবে? 4 গুণন 3 প্লাস 3, তাহলে 3 4 12 যোগ 3 মানে আসবে 15 অ্যাম্পিয়ার। তাহলে আই ইনস্ট্যান্টেনিয়াস কত আসবে? 15 অ্যাম্পিয়ার। 15 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আমার অ্যান্সার। যদি এমন থাকে, আর ভাই ক্যালকুলাস পড়ানো লাগতেছে ফিজিক্স পড়াতে আইসে, মানে মানুষের কত খারাপ অবস্থা। মানে যদি এমন হয় যেখানে কোনো একটা ধ্রুবক আছে, যেমন ধরো 5 বা 4 বা 3 বা যে কোনো ধ্রুবক আছে, ধ্রুবকের কিন্তু ডিফারেন্সিয়েশন 0 হয়, মনে রাখবে এটা, ঠিক আছে? যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়। যে কোনো ধ্রুবক আমি কে লিখলাম, তার ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কিন্তু 0 হয়। এই দুটো জানলেই সবই পারবা, এই দুটো জানলেই ডিফারেন্সিয়েশনে সবই পারবা। দেখো, এটা দেখো, i ইকুয়ালস টু 2t প্লাস 5, 2 সেকেন্ড হতে 10 সেকেন্ড পর্যন্ত তারের মধ্যে দিয়ে কত চার্জ প্রবাহিত হবে? 2 সেকেন্ড হতে 10 সেকেন্ড পর্যন্ত তারের মধ্যে দিয়ে কত চার্জ প্রবাহিত হবে? তোমাকে চার্জের মান বের করতে বলছে। তাহলে কিউ, এই যে এই ইকুয়েশনটা দেখো, এইটা দেখো, এবার মিলছে। 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত কারেন্টকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি মোট চার্জটা পেয়ে যাচ্ছি। বুঝছো ঘটনা কি হয়েছে? অ্যাভারেজ দিয়ে কিন্তু মিলে নাই জিনিসটা, অ্যাভারেজ দিয়ে কিন্তু আমি সব এটা করতে পারতাম না। তাহলে আমার এখানে কি করা লাগতো, যেহেতু ইকুয়েশন দেওয়া আছে, আমি এইটা 2 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করব। এবার আসলে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের ফর্মুলাটা একটু লিখে দেই। এই দেখো, ডিফারেন্সিয়েশন যেমন লিখছি, ইন্টিগ্রেশনটা মনে রাখো যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিটি যদি থাকে, সরি ডিএক্স যদি থাকে, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়? ডিফারেন্সিয়েশনে পাওয়ার 1 কমে গেছিল, ইন্টিগ্রেশনে পাওয়ারটা 1 বেড়ে যায়। ডিফারেন্সিয়েশনে আগের পাওয়ারটা গুণ হয়েছিল, ইন্টিগ্রেশনে নতুন পাওয়ারটা ভাগ হয়। এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা দেখো, আচ্ছা আই সমান সমান কত আছে? আই সমান সমান কত আছে? 2 থেকে 10। আই সমান সমান কত আছে? 2t প্লাস 5, 2t প্লাস 5 ডিটি। তাহলে আগে এটাকে ইন্টিগ্রেশন করব, তারপরে এটাকে ইন্টিগ্রেশন করব, করে প্লাস করে দেব, তাই তো? আচ্ছা, 2t কে ইন্টিগ্রেশন করলে কত আসবে? 2t কে ইন্টিগ্রেশন করলে কত আসবে? 2 ধ্রুবক 2 সামনে থাক, 2 ধ্রুবক 2 সামনে থাক। আচ্ছা, তাহলে শুধু থাকে টি, টি কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? টি এর পর হচ্ছে 1, তাহলে 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পায় হলো 2, আগে ছিল 1 এখন হলো 2, নতুন পাওয়ার দিয়ে ভাগ। এই যেটা হলো ইন্টিগ্রেশন। লিমিট বসাইতে হবে, লিমিট কেমনে বসায়? যে লিমিটটা থাকে ওটা থার্ড ব্র্যাকেটের নিচে লিখবা লোয়ার লিমিট, উপরে লিখবা আপার লিমিট, বা যেখান 2 থেকে 10, 2 থেকে 10 এভাবে লিখলাম। আচ্ছা, প্লাস এবার 5 কে আমি ইন্টিগ্রেশন করব, তাই তো? 5 এর সাথে কোনো কিছু নাই, তার মানে 5 এর সাথে 1 গুণ আকারে আছে। 1 মানে কি? 5 মানে কি? 5 মানে 5 গুণন 1, আবার 1 মানে কি? 1 মানে টি টু দি পাওয়ার 0, তাই তো? আচ্ছা, তাহলে 5 ধ্রুবক সামনে চলে আসলো, থাকলো টি টু দি পাওয়ার 0, তাহলে পাওয়ার 1 বৃদ্ধি পাবে, 0 থেকে হয়ে গেল 1, নতুন পাওয়ার দিয়ে ভাগ, এই দেখো হয়ে গেল শেষ। তাহলে 2 থেকে 10 আমার ইন্টিগ্রেশন হয়ে গেল। এখানে লিমিট কেমনে বসায়? লিমিট কেমনে বসায়? 2 ইনটু, লিমিট বসানোর নিয়ম হচ্ছে যেখানে যেখানে টি আছে একবার আপার লিমিট বসাবা। আপার লিমিট কত? 10, টি এর জায়গায় 10 বসাইলাম, মাইনাস দিয়ে টি এর জায়গায় লোয়ার লিমিট বসাবা। টি এর জায়গায় লোয়ার লিমিট, লোয়ে কত আছে? 2, তাহলে 2 স্কয়ার বাই 2। তুমি কাইন্ডলি একটু কষ্ট করে ক্যালকুলাসটা পড়বা, দ্রুত পড়বা ক্যালকুলাসটা, হ্যাঁ দ্রুত পড়বা ক্যালকুলাসটা। যোগ 5 ইনটু, আচ্ছা দেখো আপার লিমিট বসাবো, তাহলে 10, আপার লিমিট হচ্ছে 10, টি এর জায়গায় 10 বসালাম, 10 টু পাওয়ার 1 মাইনাস 1 ভাগ 1, লেখার দরকার নাই, খালি 10 লিখলেই তো হইল। 10 মাইনাস, এবার টি এর জায়গায় 2 বসাবো, 2 টু দি পাওয়ার 1 ভাগ 1 মানে কত? 2। এই তো, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত আসে তাহলে দেখো তো, এটা এটা কত আসে দেখো, আসে 136, আসে 136 কুলম। তাহলে এটা হচ্ছে মোট চার্জের পরিমাণ, এটা হচ্ছে মোট চার্জের পরিমাণ, এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো, এটা দেখো তো, কোন পরিবাহীর মধ্যে দিয়ে কিউ সমান সমান আছে, কিউ এর ইকুয়েশন দেওয়া আছে, কিউ এর ইকুয়েশন দেওয়া,
এই হারে আধান প্রবাহিত হইলে 3 সেকেন্ডে তাৎক্ষণিক প্রবাহ কত? তাৎক্ষণিক প্রবাহ কত? আই ইনস্ট্যান্টিনিয়াস কি করা লাগবে? ডি বাই ডি কিউ ডি বাই ডিটি কিউ ডিফারেন্সিয়েশন করা লাগবে। ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ডি ডিটি কত আছে? 3t² প্লাস 2t প্লাস 3। আচ্ছা, তো প্রথমে 3t² কে ডিফারেন্সিয়েশন করো। 3 হচ্ছে ধ্রুবক, সামনে থাকলো। t², t এর পাওয়ার হচ্ছে 2, তাহলে আগের পাওয়ারটা সামনে আসলো, আর পাওয়ার 1 কমে যাবে, 2 থেকে হয়ে গেল 1, প্লাস 2 ধ্রুবক থাকলো, t এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আগের পাওয়ারটা সামনে আসলো আর পাওয়ার 1 কমে গেল, t⁻0 মানে হচ্ছে 1, তো এতগুলো 1 লেখার দরকার নেই, মানে হচ্ছে 2, প্লাস 3, 3 একটা ধ্রুবক না? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, এই যে 0। এইটা হচ্ছে আই এর ইকুয়েশন। কত? 6t প্লাস 2। এখানে তুমি t এর ভ্যালু 3 বসাও। t এর ভ্যালু কত? 3 না? না কত? হ্যাঁ 3 বসাও, তাহলে আই পাবা। আই কত আসবে? 6 গুণন 3 প্লাস 2, 3 6 18, 18 2 20 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার, 20 অ্যাম্পিয়ার। আচ্ছা, তারপর এটা দেখো, গড় প্রবাহ কত? পারবা না? গড় প্রবাহ, গড় প্রবাহ চাইছে, এটা তো আরো সহজ। গড় প্রবাহ কত চাইছে? কি করবা? 0 থেকে 3 সেকেন্ড, তাহলে এখানে আগে টি এর ভ্যালু 0 বসাবা, 0 বসায় 0 সেকেন্ডে চার্জ বের করবা, যে কতটুকু চার্জ যায়। তারপরে আবার টি এর ভ্যালু 3 বসাবা, 3 বসে আবার বের করবা যে 3 সেকেন্ডে কতটুকু চার্জ যায়। তাহলে পার্থক্য তুমি পাবা এখান থেকে। এখান থেকে তুমি ডেল কিউটা ফাইন্ড আউট করবা, ডেল কিউ পেয়ে গেছো যাবা, ডেলটা তুমি জানো, তাহলে ডেল আইও বের করতে পারবা। এইটা তোমরা হিসাব করবা, ঠিক আছে? ওকে, পারবা, এটা সহজ, অনেক, এটা দুনিয়ার সহজ একটা জিনিস। এইটা কি আছে? সময় টি এর উপর একটি তারের তড়িৎ প্রবাহ আই নির্ভরতাটাই হলো, আচ্ছা এটা খুব কঠিন করে লিখছে, বাট সহজ কথা হচ্ছে আই এর ইকুয়েশন হচ্ছে এইটা, শেষ। টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ আধান অতিক্রম করবে, মানে তোমাকে কিউ বের করতে বলছে, যে কিউ সমান সমান কত। ভাই কি জানি আমরা, 0 থেকে 2 সেকেন্ডে কিউ বের করতে বলছে, তাহলে কিউ সমান সমান ইন্টিগ্রেশন 0 থেকে কত সেকেন্ড? 2 সেকেন্ড, আই, এখানে লিখছে বড় হাতের আই, তো বড় হাতের আই ডিটি, শেষ। তাহলে কিউ সমান সমান 0 থেকে 2, আই কত দেওয়া আছে? 3t² প্লাস 2t প্লাস 5 ইন্টু ডিটি, শেষ। এটা করে ফেলবা, করে দেই, লিমিটটা পরে বসাও তোমরা, লিমিট তোমরা বসাও, আমি করে দেই। তাহলে 3t², 3 থাকলো, t², তাহলে t এর পাওয়ার 1 বাড়লো, 1 ভাগ হইলো। আচ্ছা, লিমিট কত? 0 থেকে 2, প্লাস 2 ধ্রুবক থাকলো সামনে, t এর পাওয়ার হচ্ছে 1, 1 বাড়লো, নতুন পাওয়ার দিয়ে ভাগ হইলো, লিমিট কত? 0 থেকে 2। আচ্ছা, 5 ইন্টু t⁻0, তাহলে 5 ধ্রুবক সামনে থাকলো, আর t⁻0, তাহলে t এর পাওয়ার 1 বাড়লো, 0 থেকে 1 হইলো, 1 দিয়ে ভাগ হইলো, লিমিট কত? লিমিট হলো 0 থেকে 2। লিমিটটা বসায় নিও, প্রথমে আপার লিমিট বসাবা, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবা, আপার লিমিট বসাবা মাইনাস লোয়ার লিমিট বসাবা, হিসাব করবা এটা কত আসে। তাহলে তোমার ক্যালকুলাসের স্পিডটা বাড়বে এখানে, ঠিক আছে? ওকে, এখান থেকে ক্যালকুলাসের স্পিডটা তোমার বাড়বে। দেখো এটা দেখো, কোন একটি তারের মধ্যে তড়িৎ প্রবাহ 4 পাই সাইন পাই টি এ হলে টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 1 সময় তারটির মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ আধান পরিমাপ করো। কিউ সমান সমান ইন্টিগ্রেশন কত থেকে কত? 0 থেকে 1, 0 থেকে 1। আচ্ছা, আই ডি টি এভাবে লিখতে পারি, 0 থেকে 1, আই কত? 4 পাই সাইন পাই টি, 4 পাই সাইন পাই টি, তাই দেওয়া আছে না? আই সমান 4 পাই সাইন পাই টি এত অ্যাম্পিয়ার। আচ্ছা, এ আবার লিখো না, এ কিন্তু মানে অ্যাম্পিয়ার বুঝাইছে, এ কিন্তু অ্যাম্পিয়ার, যে এত অ্যাম্পিয়ার। আচ্ছা, ইনটু ডিটি। যদি ক্যালকুলাস পারো, এই অঙ্কটা ক্যালকুলাস পারলে ভালো বুঝবা, যদি ক্যালকুলাস না পারো চিন্তার কোনো কারণ নেই, কোনো না কোনো দিন তো ক্যালকুলাস পড়বা, তাই না? তো তখন বুঝবা। যদি ক্যালকুলাস না পারো একটু এটা মনে রাখো, আপাতত এটা মনে রাখো, যে 4 পাই তো ধ্রুবক, তো 4 পাই সামনে আসলো, আর সাইন পাইটি এটাকে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস কস পাইটি ডিভাইডেড বাই পাই। কেমনে আসে আপাতত একটু মনে রাখো, যখন ক্যালকুলাস পড়বা তখন তুমি দেখবে একটা ফর্মুলাই আছে এটা, ঠিক আছে? আচ্ছা, আপাতত একটু মনে রাখো যে এটা আসে। তাহলে 0 1,
এইচএসসি পরীক্ষা যখন দিবা তখন তো অবশ্যই ক্যালকুলাস পড়ে যাই পরীক্ষা দিবা, তো তখন এটা বুঝবা, এটা অনেক সহজ একটা ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে 4 পাই ইন্টু, জাস্ট লিমিটটা বসাবা, যদি আপার লিমিট প্রথমে বসাই মাইনাস কজ পাই ইন্টু 1, তাহলে পাই ডিভাইডেড বাই পাই মাইনাস কজ পাই ইন্টু 0 মানে কজ 0 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। এই যে এটা একটু হিসাব করতে হবে, এটা হিসাব করলে কত আসে জাস্ট একটু দেখবা। এরপরে জাস্ট একটা ফর্মুলা দেখবো, তারপরে সে আমাদের শেষ। কোন একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই সমান সমান, আচ্ছা একই উদ্দীপক তোমাকে বলছে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ আধান পরিমাপ করো, এটা তোমরা নিজেরা কইরো, বুঝছো? একই অঙ্ক, সেম ম্যাথ আলাদা লিমিট, এটা লিমিটটা খালি আলাদা। সো নিজেরা প্র্যাকটিস করার জন্য এটা করবা। আমি আগে যে অঙ্কটা করাইছি না, একই অঙ্ক, খালি এখানে লিমিটটা জাস্ট আলাদা দেওয়া। সো একই হিসাব, লিমিটটা জাস্ট আলাদা। এবার আসো, এবার একটা মজার একটা টপিক দেখো। কোমর ব্যথা হয়ে গেছে ভাই, তোমার কোমর ব্যথা হয়ে গেছে বসে থেকে থেকে, আমি দাঁড়ায় ক্লাস নিতেছি, আমার কি হচ্ছে বলো? আমার খুব ভালো লাগছে তাই না, যে ভাই আপনার তো খুবই মজা লাগতেছে, পড়াইতেছেন খুব মজা লাগতেছে আপনার, আমি তো বসে আছি আমার তো কোমর ব্যথা হয়ে যেতেছে। এগুলো ঢং করবো না আমার কাছে, বুঝছো? এগুলো ঢং করবা না। দেখো এই টপিকটা, হ্যাঁ এই ফর্মুলাটা খুবই সহজ, এই ফর্মুলার অঙ্কও খুবই সহজ, বাট এখান থেকে প্রশ্ন আসে। আমরা তোমাকে বলছিলাম যে একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো গতিশীল হয়, হ্যাঁ একটা তারের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো গতিশীল হয়। একটা মজার জিনিস খেয়াল করো, ইলেকট্রন যখন গতিশীল হয় তখন ইলেকট্রনের জীবনে কিন্তু অনেক বাধা থাকে। ইলেকট্রনের জীবনে প্রচুর পরিমাণ বাধা তোমরা খেয়াল করবা। তোমাদের জীবনে যেমন বাধা, ইলেকট্রনের জীবনে অনেক বাধা থাকে। যেমন আমি তোমাকে একটা ইলেকট্রনের কাহিনী দেখাই। এই ইলেকট্রনটা এখানে আছে, এই ইলেকট্রনটা এখানে আছে, আমি একটা ব্যাটারি কানেকশন দিলাম। তো ব্যাটারি দিলে কি হবে? এক জায়গায় উচ্চ বিভব তৈরি হবে, বেশি বিভব তৈরি হবে, এক জায়গায় কম বিভব তৈরি হবে। বেশি বিভবকে বলি উচ্চ বিভব, কম বিভবকে বলি আমরা নিম্ন বিভব। তো দুই রকমের বিভব তৈরি হবে, বিভবের পার্থক্য তৈরি হবে। তো ইলেকট্রনটা দৌড়াদৌড়ি শুরু করবে, আরে সর্বনাশ ওইখানে বেশি বিভব আছে, আমি ওখানে যাই। তো ইলেকট্রন দ্রুত গতিশীল হওয়ার চেষ্টা করবে, সাই করে চলে যাবে। কিন্তু তার জীবনে তাকে বাধা দেওয়ার জন্য অনেক মানুষ থাকবে, অনেক মানুষ থাকবে। যেমন এখানে আরো অনেক ইলেকট্রন আছে, এখানে অনেকগুলো পরমাণু আছে, অনেক পরমাণু আছে, অনেকগুলো অণু পরমাণু থাকবে না এখানে, পরিবাহকের মধ্যে অনেক প্রোটন নিউট্রন অনেক কিছু আছে না, আবার আলাদা আলাদা অনেক ইলেকট্রন গুলো আছে না। সে যখন গতিশীল হওয়ার চেষ্টা করবে সে ধাক্কা খাবে। যেমন সে যাইতে লাগলো, ধাক্কা খাইলো, ধাক্কা খাই সে এদিকেও ধাক্কা খাইলো, আবার এদিকে ধাক্কা খাইলো, আবার এদিকে সে ধাক্কা খেলো। বাট আলটিমেটলি সে ধাক্কা খেয়ে খেয়ে হলেও সে তার যেদিকে যাওয়ার কথা সে সেদিকেই আগায় যাবে, সে আস্তে আস্তে ওইদিকে আগায় যাবে। কাজে তার বেগটা অনেক বেশি, অনেক বেশি বেগ, কিন্তু সে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে মানুষজন তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, বাট সে থামবে না। ধাক্কা খেয়ে হলেও সে থামবে না, তার এদিকে যাওয়া উচিত না, সে তো এদিকে রওনা দিছিল, সে ওদিকে যাবেই, ধাক্কা খাবে, এদিক যাবে ওদিক যাবে, বাট আস্তে আস্তে হলেও, ধাক্কা খেয়ে খেয়ে হলেও সে আগাবে। এই যে যেই বেগে ধাক্কা খেয়ে খেয়ে, এটাকে আমরা বাংলায় বলি ছেঁচড়ায় ছেঁচড়ায় আগানো। ধাক্কা খেয়ে খেয়ে আগাবে, ছেঁচড়ায় ছেঁচড়ায় আগাবে, ছেঁচড়ায় ছেঁচড়ায়, ছেঁচড়ানোর ইংরেজি হচ্ছে ডিফট। ছেঁচড়ানো মানে ছেঁচড়ায় ছেঁচড়ায় যাইতেছে, ঘষে ঘষে যাইতেছে, ধাক্কা খেয়ে খেয়ে আগাচ্ছে, এটাকে বাংলায় বলে ছেঁচড়ানো, ছেঁচড়ামি করা। তো এই ছেঁচড়ানোটাকে বলা হয় ইংরেজিতে ড্রিফট, ইংরেজিকে বলা হয় ড্রিফট। এই বেগটাকে, যেই বেগে সে ধাক্কা খেয়ে খেয়ে আগাবে, সে আগাবেই, যতই বাধা থাক সে ধাক্কা খেয়ে খেয়ে হলেও হয়তো অত বেগ আগাইতে পারবে না, বাট আস্তে আস্তে সে আগাবে। এই বেগটাকে আমরা বলি ভিডি। ডি মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি, এটা মানে হচ্ছে ড্রিফট, DRIFT, ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, এটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। ড্রিফট মানে হচ্ছে ছেঁচড়ানো, 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 ছেঁচড়ায় ছেঁচড়ায় যাওয়া, বাধা পাচ্ছে তাও যাচ্ছে, ধাক্কা খাচ্ছে তাও সে যাচ্ছে, ছেঁচড়ায় ছেঁচড়ায় যাওয়া, এটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। মনে রাখবা, যেই বস্তুগুলো এদেরকে বাধা দেয়, যেমন অন্য পরমাণু বা অন্য ইলেকট্রন যাদের শেষে ধাক্কা খায়, এদেরকে বলা হয়, এদেরকে বলা হয় কার্নেল, এদের কি বলা হয়? কার্নেল, যাদের সাথে সে ধাক্কা খায়। বুঝছি?
কে এনডিসি? আমি নিজে তো এনডিসি। বলো এনডিসি কোন গ্রুপ? আমার সাথে কথা বলো। এনডিসি নিয়ে ওর সাথে কেন কথা বলা লাগবে? আমার সাথে বলো। বলো এনডিসি তোমরা কোন গ্রুপ? আমি ছিলাম এনডিসি 7 গ্রুপ। তোমরা কোন গ্রুপ বলো? আচ্ছা, এই ড্রিফট ভেলোসিটি বের করার একটা ফর্মুলা আছে, যেটা হিসাব নিকাশ করে, অনেক গবেষণা করে, অনেক এক্সপেরিমেন্ট করে একটা ফর্মুলা তৈরি করা হয়েছে, যেভাবে তুমি এই ড্রিফট ভেলোসিটিটা বের করতে পারবা। এই ড্রিফট ভেলোসিটির ফর্মুলা হচ্ছে তড়িৎ প্রবাহ। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মানে কারেন্ট, কারেন্ট ভাগ একক আয়তনে, মনে রাখো, একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। মানে যে ধাক্কা যে খাবে, ধাক্কা খাওয়ার কারণে তো তার কমে যাবে। যত বেশি মুক্ত ইলেকট্রন থাকবে তার বেগ তত কমে যাবে না? যত বেশি মুক্ত ইলেকট্রন থাকবে সে তো মুক্ত ইলেকট্রনের সাথেও ধাক্কা খাবে তত বেশি। যত বেশি ভিড় হবে তত বেশি ধাক্কাধাক্কি হবে। তো যত বেশি ইলেকট্রন থাকবে তার বেগ তত কমে যাবে। এই জন্য একক আয়তনে কতটুকু মুক্ত ইলেকট্রন আছে সেটাও এই ফর্মুলা ইউজ করা হয়, এবং এটা একটা ব্যস্তানুপাতিক। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ। এটা কত জানো মনে আছে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, -19 কুলম্ব, তাই তো? ঠিক আছে। এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সে যেই তারের মধ্যে দিয়ে যাচ্ছে, সে যেই তারের মধ্যে দিয়ে যাচ্ছে, যেই তার, যেই তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে, সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল হচ্ছে এই যে এইটা, এই তারের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে। এটা মনে রাখার একটা সহজ একটা ফর্মুলা আছে। এইটাকে তুমি চাইলে একটু সহজে মনে রাখতে পারো। যেমন তুমি এটা এপাশে গুণ করে দিতে পারো, লিখতে পারো আই সমান সমান ভি ডি, ছোট করে লিখে রাখবা, ই এন এ। এটা হচ্ছে ভিনা, আই ইকুয়ালস টু ভিনা। এটা মনে রাখো। আমার কাছে এটা মনে রাখতে কঠিন মনে হয়, এটা মনে রাখা একটু সহজ মনে হয়। তোমাদের বই এই ফর্মুলা দেওয়া, বাট এটা মনে রাখা সহজ। আই সমান ভেনা, আই সমান ভেনা। এখানে ভি এর নিচে ছোট করে ডি লিখে রাখবা, যেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। আই সমান ভেনা, এটা মনে রাখা, এটা মনে রাখা সহজ। এটাও মনে রাখা যায় যদি মনে থাকে, তোমার ব্রেন যদি ভালো হয়, বাট এটা মনে রাখা সহজ। আই সমান ভেনা মনে রাখার উপায়টা বলে দিচ্ছি। আমার মনে রাখতে হবে এইভাবে যে আই সমান ভেনা, আই সমান ভেনা, এইভাবে মনে রাখো, তাহলে মনে রাখাটা একটু সহজ হয়। আই সমান ভেনা, আই সমান ভেনা। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট, মনে রাখার শর্টকাট। আই সমান ভেনা। ঠিক আছে। আচ্ছা, ভেনা মানে কি? VENA। ভি মানে ড্রিফট ভেলোসিটি, ই মানে ইলেকট্রনের চার্জ, এন মানে ওই তারের মধ্যে বা পরিবাহীর মধ্যে একক আয়তনে কতটুকু ইলেকট্রন আছে, প্রশ্ন দেওয়া থাকবে এটা। আর এ হচ্ছে ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। 10টার ক্লাস আছে না? ছেড়ে দিব, ছেড়ে দিব, ছেড়ে দিব। আই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে। আচ্ছা, এখন এখন একটা নতুন জিনিস দেখো। এটাই লাস্ট টপিক, এটাই লাস্ট কনসেপ্ট, এরপরে আর কোনো কনসেপ্ট নেই। এটাই লাস্ট কনসেপ্ট, এরপরে আর কোনো কনসেপ্ট নেই। খেয়াল করো, এটাই লাস্ট কনসেপ্ট, এরপরে আর কোনো কনসেপ্ট নাই। ই হচ্ছে এইটা, এ হচ্ছে এইটা। এইটাকে এভাবে লেখা যায়, দেখো, এইটাকে এভাবে লেখা যায় যে ভিডি ইকুয়ালস টু, ভিডি ইকুয়ালস টু 1/NE ইন্টু I/A। I/A মানে কি? দেখো আমি বললাম এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আই কারেন্ট যায়, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে কত কারেন্ট যায়? এ ক্ষেত্রফল দিয়ে আই কারেন্ট যায়, তাহলে একক ক্ষেত্রফলে কত কারেন্ট যাবে? এ দিয়ে আই কারেন্ট যায়, তাহলে একক ক্ষেত্রফল বা একের মধ্যে কত কারেন্ট যাবে? I/A, I/A। এই যে I/A, এটা মানে হচ্ছে একক ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহের পরিমাণ। এটা মানে হচ্ছে একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহের পরিমাণ। এটা হচ্ছে একক ক্ষেত্রফলে তড়িৎ প্রবাহের পরিমাণ। লিখি একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে প্রবাহ, একক ক্ষেত্রফলে প্রবাহ, যেটাকে জে দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে জে দিয়ে প্রকাশ করা হয়। সো এটাও লিখতে পারো যে ভিডি ইকুয়ালস টু, এটা মানে জে না, তাহলে জে, তাহলে জে ডিভাইড বাই এন ই, জে ডিভাইড বাই এন ই।
এটাও মনে রেখো, এটাও দরকারি, এটা মনে না রাখলেও সমস্যা নেই, খালি মনে রাখবা জে সমান সমান আই বাই এ, জে সমান সমান আই বাই এ। তাহলে মনে রাখতেছি কোনটা, আই সমান ভেনা, আই সমান ভেনা, আই সমান ভেনা। এবং মনে রাখতেছি যে বা একক ক্ষেত্রফলে প্রবাহ, একক ক্ষেত্রফলে প্রবাহ বা এটার নাম হচ্ছে প্রবাহ ঘনত্ব, এটার নাম হচ্ছে প্রবাহ ঘনত্ব, একক ক্ষেত্রফলে প্রবাহ বা প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব যে, প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব যে সমান সমান আই বাই এ, যে সমান সমান আই বাই এ, প্রবাহ ঘনত্ব 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 সমান আই বাই এ, এবং আই সমান ভেনা। দেখো কত সহজ, কত সহজ সহজ অঙ্ক আসে এখান থেকে, কত সহজ অঙ্ক আসে। দুইটা অঙ্ক দেখবা, একটা অঙ্ক আমি করবো, একটা অঙ্ক তোমরা করবা। একটি তামার পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব, ঘনত্ব মানে কি রে, একক আয়তনে না, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা না। দেখো প্রতি মিটার কিউবে মানে প্রতি একক আয়তনে এই পরিমাণ ইলেকট্রন পাওয়া যায়, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব মানে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা, এটা হচ্ছে আমার এন দেওয়া আছে। প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব এত অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, প্রতি মিটার স্কয়ারে এত অ্যাম্পিয়ার, তাহলে এটা কি প্রবাহ ঘনত্ব, মানে এটা কি যে, প্রবাহ ঘনত্ব যে দেওয়া আছে। ওই পরিবাহীতে ইলেকট্রনের তারণ বেগ, তারণ বেগ মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি, তারণের ইংরেজি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ছেঁচড়ানোর একটা শুদ্ধ বাংলা হচ্ছে তারণ, ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি মানে ভিডি সমান সমান কত, তারণ বেগ বা ড্রিফট ভেলোসিটি কত। ঠিক আছে, দেখো তাইলে আমরা কি শিখছিলাম, আই সমান সমান ভেনা, VENA, এখানে ভি হচ্ছে ড্রিফট, তাই একটা ছোট করে ডি লিখে দিলাম, ভেনা। ঠিক আছে, কি বের করব আমি, আমি বের করব, আমি বের করব কোনটারে বের করব রে, আমি বের করব ভিডি, তাই না? তাহলে ভিডি সমান সমান কত হবে, ভিডি সমান সমান আই ডিভাইড বাই ENA। দেখছো মনে পড়ে গেছে, এই এটা একটু বড় করে লেখা লাগবে, এটা মনে রাখো, এটা বড় হাতের, ঠিক আছে। আচ্ছা দেখছো ফর্মুলা আমার মনে পড়ে গেছে, ফর্মুলা আমার মনে পড়ে গেছে, কঠিন কি, আই সমান ভেনা মনে রাখলেই হয়ে গেছে। আচ্ছা তাহলে ভিডি সমান সমান কত আসবে, জে দেওয়া আছে, জে মানে কি, জে মানে হচ্ছে কত, আই বাই এ, তাহলে আই বাই এর মান দেওয়া আছে, এই যে আই বাই এ এটার মান দেওয়া আছে, আই বাই এর মান দেওয়া আছে। সো আই বাই এ কে আমি একসাথে জে লিখতে পারি না, জে লিখতে পারি, তাহলে জে ডিভাইড বাই EN। দেখো শেষ, অঙ্ক শেষ। জে কত, 1.65 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই ই কত, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু এন কত, 3 ইন্টু 10⁻26। দেখো তো ভিডি কত আসে, শেষ, এটাই লাস্ট অঙ্ক। বলো, হিসাব করবে একটু, ক্যালকুলেটর, ক্যালকুলেটর নিয়ে বসতে বলছিলাম এই জন্য, ক্যালকুলেটর নিয়ে বসতে বলেছিলাম প্রিয় বন্ধুরা। 1.6 ইন্টু 10⁻⁻19 মধ্যে কি এনার্জি শেষ, এনার্জি কি শেষ, বলো, হাউস দ্য জোশ, এনার্জি আমার তো ফুল এনার্জি, আমার তো ফুল এনার্জি, আমি সারাদিন ক্লাস করছি, আমি সকাল 8টায় ক্লাসে গেছি, 8টা থেকে আমি 1টা 30 পর্যন্ত ক্লাস করছি, ল্যাব করছি, এরপরে আমি বাসায় আসছি, বাসায় তো না হলে থাকি, হলে আসছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আবার ল্যাবে গেছি, 5টার সময় ল্যাব শেষ করছি, ল্যাব শেষ করে আবার রওনা দিছি, রাস্তায় পুরো রাস্তা জ্যাম, শাহবাগে আন্দোলন, পুরো রাস্তা জ্যাম, জ্যামে ছিলাম 2 ঘন্টা, জ্যাম থেকে এখানে আসছি, এসে আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে এখন আমার এনার্জি ফুল, তুমি বলতেছো ভাই তোমার এনার্জি নাই, তুমি তো আমার চেয়ে কম বয়সী মেয়ে, তোমার তো এনার্জি বেশি হবে আরো। তাহলে দেখো এটা আসবে, এটা আসবে 0.034, এটা কি বেগ না, বেগের একক কি, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, দেখছো, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা মিলাই নিও, ঠিক আছে নাকি? ওকে, দেখো লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের শেষ অঙ্ক, মজার বিষয় অঙ্ক তোমরা পারো, মজার বিষয় অঙ্ক তোমরা অলরেডি পারবা, এই অঙ্ক তোমরা অলরেডি পারবা, মানে এই অঙ্ক দেখবা, দেখে এই অঙ্ক 10 সেকেন্ডে সলভ করবা, সলভ করতে লাগবে 2 সেকেন্ড, আর হাসবা 8 সেকেন্ড, আরে এটা কেমন অঙ্ক দিছে, সো 8 সেকেন্ড হাসবা, তারপর 2 সেকেন্ডে সলভ করবা। যে তারণ বেগ কত, ভিডি, ভাই ভিডির ফর্মুলা ভুলে গেছি, সমস্যা নাই, আই সমান ভে না, আই সমান ভে না, এ বড় হাতের, ভি এর নিচে ডি হবে কারণ এটা ড্রিফট ভেলোসিটি, আই সমান ভে না, তাহলে ভিডি সমান সমান কত, আই ভাগ এই সবকে এপারে পার করে দাও, ই ENA, এই যে শেষ, ফর্মুলা চলে আসছে, তাহলে আই বাই ENA। আচ্ছা তোমাকে বলছে মুক্ত ইলেকট্রন সংখ্যা, পরিবাহীটির মুক্ত ইলেকট্রন সংখ্যা এত,
এত দেখো, এত মিটার কিউব, এত মিটার ইনভার্স 3 মানে পার মিটার কিউব, মানে প্রতি মিটার কিউবে এত ইলেকট্রন থাকে। এই যে এটাই তো ঘনত্ব, এটাই তো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন। দেখো এত প্রস্থচ্ছেদ যুক্ত, প্রস্থচ্ছেদ দেওয়া 1 সেন্টিমিটার স্কোয়ার, 1 সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ারের মিটার স্কোয়ার করে কেমনে রে? সেন্টিমিটার স্কোয়ার কে বলো মিটার স্কোয়ার কিভাবে করে, পারবা এটা? বলো তো। দেখো 1 সেন্টিমিটার স্কোয়ার মানে কি, 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার, মানে 0.01 মিটার গুণন 0.01 মিটার, তাই তো? আচ্ছা গুণ করলে কত আসে? 0.0001 মিটার স্কোয়ার। সো 1 সেন্টিমিটার স্কোয়ার, 1 সেন্টিমিটার স্কোয়ার এর মানে হচ্ছে 0.0001 মিটার স্কোয়ার, বা এটাকে এভাবে লিখতে পারো 10⁻⁴ মিটার স্কোয়ার। সো 1 সেন্টিমিটার স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁴ মিটার স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তো তুমি এ জানো, তুমি এ জানো, তুমি এ জানো। আর কি কি দেওয়া আছে তোমাকে এখানে? তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে। আচ্ছা আর কিছু জানা দরকার? আর কিছু জানার দরকার নাই। তাহলে ভিডি সমান সমান আই কত? আই হচ্ছে 5, ই কত 1.6 ইন্টু 10⁻⁻19। ভাই এটা ক্লাস 9 10 থেকে আমি জানি। এন কত? এন দেওয়া আছে 8 ইন্টু 10⁻28। আচ্ছা এ কত? এ দেওয়া আছে 10⁻⁻4। তাহলে এখান থেকে ভিডি কত আসে? ক্যালকুলেটর চেপে বের করে ফেলো কত আসে ভিডি, বলো। শেষ, এটা বের করলেই শেষ, এটা বের করলেই শেষ। আজকের ক্লাস সমাপ্ত বন্ধুরা। বলো কেমন লাগছে আজকের ক্লাস? অবশ্যই তোমরা যারা যারা নোট করছো নোটটা সাবমিট করবা, যারা যারা নোট করছো অবশ্যই নোট সাবমিট করবা। 3.90625 ইন্টু 10⁻⁻6 মিটার পার সেকেন্ড। আর আমি যা পড়াইতেছি আমি একদম বেসিক থেকে পড়াইতেছি। মানে তোমার যদি কোনো অভিজ্ঞ কেউ থাকো যে 9 10 পড়াশোনা করছো, তুমি দেখবা এই ক্লাস করছো, 9 10 যদি নাও পড়ো তাও এই ক্লাসে তুমি এভরিথিং বুঝবা। তুমি স্থির তড়িৎ পড়ো নাই তাও বুঝবা, তুমি তাপগতিবিদ্যা পড়ো নাই তাও বুঝবা। আমি এইভাবে তোমাদেরকে পড়াইছি। আর এই 12টা ক্লাস করলে এই চ্যাপ্টার থেকে একাডেমিক, অ্যাডমিশন, যে কোনো অ্যাডমিশন, এভরিথিং তুমি সলভ করতে পারবা। তুমি এই চ্যাপ্টারের বস হবা, এটা আমি কথা দিচ্ছি। তুমি আমাকে 12টা ক্লাস দিবা, আমি তোমাকে এই চ্যাপ্টার থেকে এইচএসসি তে 13 মার্ক কমন দিব। 13 মার্ক তুমি পকেটের মধ্যে ঢুকাবা আগে। এরপরে অ্যাডমিশনে যত প্রশ্ন আসবে সবগুলো প্রশ্ন তুমি চোখে বন্ধ করে তুমি সলভ করতে পারবা। এই কনফিডেন্স তোমার তৈরি হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা আরো একটু পড়াশোনা করব, আরো অ্যাডভান্সে যাব আমরা। প্রথম ক্লাস তো, প্রথম ক্লাসে বেসিক গুলো পড়ানোর সময় অনেক পুরাতন জিনিসগুলো চলে আসছে, তোমরা আগে অনেকেই হয়তো পড়ছো, বাট লাস্টের দিকে কিন্তু নতুন জিনিস ছিল, এবং পরের ক্লাসগুলোতে সবকিছু নতুন থাকবে। কাজে একটু ব্রেইনটা একটু শানিত করে বসবা, পানি নিয়ে বসবা, ইনশাল্লাহ দেখবা অনেক দারুণ একটা ক্লাস হবে তোমাদের জন্য।